জায়গাতে পড়ার চেষ্টা করব। তবে এর আগে তোমাদের কাছ থেকে যদি কোনো প্রশ্ন থাকে গত ক্লাসের, তাহলে আমি প্রশ্নটা নিয়ে নিই। তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে গত ক্লাসের, তাহলে প্রশ্নটা করে ফেলবে। ওকে, আমার মনে হয় প্রশ্ন নাই কারো। ওকে, আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটাকে আমরা বলছি ইনার সিটি অথবা সিবিডি এরিয়া বা সেন্ট্রাল সিটি বা সিটি সেন্টার। আর এরপরে আমরা আরো দুটো অংশ পড়বো। একটা হচ্ছে আহ, যেটাকে আমরা বলছি রুরাল আরবান ফ্রিঞ্জ, আর আরেকটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া। ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে আমরা এই তিনটা অংশকে কভার করার চেষ্টা করব। আর এমনিতে তো আমরা মডেলগুলো পড়েছি। তো আমরা আজকে যেটা পড়তে যাচ্ছি সেটাকে আমরা বলছি প্রথমে রুরাল আরবান ফ্রিঞ্জ। এবং রুরাল আরবান ফ্রিঞ্জ আমি এই যে এগুলোকে খুব বেশি ডিটেল পড়াতে চাচ্ছি না, কারণ এগুলো থেকে সাধারণত বড় প্রশ্ন আসে না, আবার খুব খুব মানে কম করে যে পড়ানো যাবে তাও না, কারণ এদিক থেকে অনেক সময় তোমার যেই ছোট যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু থেকে যায়। তাহলে একটা ওই ধরনের প্রশ্ন লিখতে যেই ধরনের তথ্যর প্রয়োজন হয় সেগুলো যদি না থাকে তাহলে খুবই কম নাম্বার আসে। অনেকে এগুলো খুব কম গুরুত্ব দিয়ে পড়ে, ফলে দেখা যায় যে এগুলো সম্বন্ধে খুব বেশি লিখতে পারে না। তো এক হচ্ছে ব্রড টাইপের কোশ্চেন না এগুলো, আবার কন্ট্রাডিকশন হচ্ছে যে ছোট প্রশ্ন আসলে কিন্তু এগুলো সম্বন্ধে যথেষ্ট তথ্য দেওয়ার সুযোগ থাকে, যেটা যেহেতু আমাদের ছাত্রছাত্রীরা পড়ে না এটা ভালো মতো, সেহেতু দেখা যায় যে পরীক্ষার প্রশ্ন আসলে এটা খুব ভালো দিতে পারে না। আবার দেখা যায় যে এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প না করেও পারা যাচ্ছে না, ফলে খুবই সতর্ক থাকতে হয়। তো আমাদেরকে কনসেপ্ট, মিনিং এবং ক্যারেক্টারিস্টিক্স এই তিনটা অংশ খুব ভালো মতো পড়তে হয়। কনসেপ্ট, মিনিং এবং ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তাহলে আজকে আমরা প্রথমে যাচ্ছি রুরাল আরবান ফ্রিঞ্জ। আমরা রুরাল আরবান ফ্রিঞ্জ সম্বন্ধে আহ, বেশ জেনেছি। কোন অংশটা রুরাল আরবান ফ্রিঞ্জ এটা আমরা জেনেছি। তো আজকে আরেকটু ডিটেল পড়ার চেষ্টা করব যে রুরাল আরবান ফ্রিঞ্জের যে কনসেপ্ট সেটা আমরা বুঝার চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদেরকে একটু সংক্ষেপে করে বলে দিচ্ছি যে আরবান ফ্রিঞ্জ অফ দ্য মডার্ন সিটি ইজ এ সিগনিফিকেন্ট এরিয়া বিকজ ইট সিগনিফাইজ বোথ আরবান এজ ওয়েল এজ রুরাল ক্যারেক্টারিস্টিক্স। এই ধরনের কথা দিয়ে আমাদের লিটারেচার গুলো শুরু হয়। এছাড়াও আছে যে তোমার আর তোমার রুরাল আরবান ফ্রিঞ্জ হচ্ছে একটা ডাইনামিক এরিয়া বা রিজিয়ন একটা শহরের, যে জায়গাতে দেখা যায় যে প্রতিনিয়ত ল্যান্ড ইউজ খুব দ্রুত চেঞ্জ হতে থাকে। তো এই ধরনের কনসেপ্ট গুলো আমরা দেখি যে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া, রুরাল আরবান যে ফ্রিঞ্জ এরিয়া বলতে যে কনসেপ্ট গুলো আছে সেই কনসেপ্ট গুলো এই ধরনেরই। তো এরকম অনেক কনসেপ্ট কিন্তু তোমরা আহ, যদি অনলাইন যে সমস্ত লিটারেচার গুলো আছে সেগুলো তো দেখলেও তোমরা দেখবে, আবার আমাদের যে সমস্ত টেক্সট আছে সেই টেক্সটের মধ্যেও ঠিক একই রকম দেখতে পাওয়া যায়। তবে আমরা একটা লিটারেচার যেটা পেয়েছি সেটা হচ্ছে যে যে রুরাল আরবান ফ্রিঞ্জ একটা ট্রানজিশনাল জোন, সেই জায়গাতে একটা কমপ্লেক্স প্যাটার্ন দেখা যায়। তো সেই কমপ্লেক্স প্যাটার্নের ফিজিক্যাল এবং সোশ্যাল এবং ইকোনমিক ক্যারেক্টারিস্টিক্স এই তিনটা অংশকে আমরা এই জায়গাটার মধ্যে দেখতে পাই, ফিজিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক। তো এটাকে সাধারণত তিনটা পার্টে ভাগ করা হয়। আমি আশা করি তোমরা নোট নিবে, নোট না নিলে কিন্তু
পরীক্ষার হলে লিখতে পারবে না। তো এই জায়গাতে বলা হয়েছে যে রুরাল আরবান ফ্রিঞ্জ জেনারেলি প্রডিউসেস থ্রি ডিস্টিংক্ট অ্যাসপেক্টস অ্যাজ ইটস কনস্টিটিউয়েন্ট পার্টস। তো এই পার্ট গুলো কি? ফিজিক্যাল, সোশ্যাল এন্ড ইকোনমিক। তো এই যে তিনটা অংশের কথা বলা হয়েছে বা তিনটা ডিস্টিংক্ট অ্যাসপেক্টস এর কথা বলা হয়েছে, তার নাম্বার ওয়ান হচ্ছে যে এটা হচ্ছে যে distinctive physical area or region of a city. তো আমরা এটা এইভাবে লিখতে পারি, fringe as a distinctive physical area or region of the city, এভাবে লেখা সম্ভব। fringe as a distinctive physical area or region of the city। একটু বুঝার চেষ্টা করো যে একটা ফ্রিঞ্জ এরিয়া হচ্ছে একটা শহরের ডিস্টিংটিভ এরিয়া। আমরা জানি যে একটা আরবান এরিয়া যখন শেষ হয়ে যায় তখন তার প্রান্তীয় দেশীয় যে অংশ শুরু হয় সেটাকে আমরা বলছি রুরাল আরবান ফ্রিঞ্জ অথবা ফ্রিঞ্জ এরিয়া শহরের। তো এটার কতগুলো সিনোনিমাস কনসেপ্ট আছে সেগুলো আমরা পরে যাচ্ছি, এই তিনটা অংশ আমি তোমাদের বলে দেই। তো আশা করি তোমরা এইটা বুঝতে পারছো, প্রথম পয়েন্ট যেটা ফ্রিঞ্জ এজ এ ডিস্টিংটিভ ফিজিক্যাল এরিয়া অর রিজিয়ন অফ দ্য সিটি, এবং এটা আমার মনে হয় তোমরা বুঝতেও পেরেছো। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ফ্রিঞ্জ এরিয়া হোয়ার আরবানাইজেশন ইম্পিঞ্জেস অন rurality to produce conflict between ways of life। এটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি, যেটাকে আমরা বলছি সোশ্যাল অ্যাসপেক্টস। সোশ্যাল অ্যাসপেক্টস, ফ্রিঞ্জ এরিয়া হোয়ার আরবানাইজেশন impinges on rurality to produce conflict between ways of life। তো এই কথাটার অর্থ দাঁড়ায় হচ্ছে যে এটা হচ্ছে সোশ্যাল অ্যাসপেক্টস, অর্থাৎ ফ্রিঞ্জ এরিয়াতে আরবানাইজেশনের ফলে আরবান এরিয়া ডেভেলপ হতে থাকে, তখন ওই জায়গাতে যে রুরাল অংশটা থাকে সেই রুরাল অংশের মধ্যে একটা কনফ্লিক্ট শুরু হয়, সেটাকে আমরা বলছি সোশ্যাল কনফ্লিক্ট। তো সোশ্যাল কনফ্লিক্টটা কি? সোশ্যাল কনফ্লিক্টটা হচ্ছে একটা রুরাল এরিয়ার মধ্যে দেখা যাচ্ছে যে একটা মডার্নাইজেশন শুরু হয়, একটা ডেভেলপমেন্ট শুরু হয়, তখন মানুষের মধ্যে যেই রুরালিজম থাকে তখন এটা কনভার্ট হয়ে একটা আরবান লাইফে এটা ট্রান্সফর্ম হতে শুরু করে। ফলে এটাকে বলা হয়েছে যে সোশ্যাল অ্যাসপেক্ট অফ রুরাল আরবান ফ্রিঞ্জ। তো এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসপেক্ট। আর তৃতীয় যেটা সেটাকে বলা হচ্ছে দ্য ইম্প্যাক্ট অফ আরবান এক্সপানশন অন এগ্রিকালচার ল্যান্ড। এটাকে আমরা বলছি ইকোনমিক অ্যাসপেক্টস, দ্য ইম্প্যাক্ট অফ আরবান এক্সপানশন অন এগ্রিকালচার ল্যান্ড। তাহলে যখন আরবান এক্সপানশন এগ্রিকালচার ল্যান্ডের উপর পড়ে তখন আমরা স্বভাবতই দেখি যে এগ্রিকালচার ল্যান্ড গুলো তখন আর এগ্রিকালচার ল্যান্ড থাকতে চায় না, তখন এগুলো আরবান ল্যান্ডে পরিণত হয়। কেউ যদি ওই জায়গাতে এগ্রিকালচার করে তাহলে কখনোই ভুল হবে না, ঠিকই আছে। কিন্তু যখন যখন মানুষ বুঝতে শুরু করে যে এই ল্যান্ডগুলোর দাম বেড়ে গেছে, তখন মানুষ ওই এগ্রিকালচার ল্যান্ড আর এগ্রিকালচার ল্যান্ড হিসেবে ব্যবহার করতে চায় না, তখন এগুলো আরবান ল্যান্ডে রূপান্তরিত হয়। অর্থাৎ সেগুলোর দাম বেড়ে গেছে, মানুষ বুঝে যায়, এবং মানুষ বিশেষ করে লোকাল পিপলরা সে এগ্রিকালচার ল্যান্ড অনেক সময় হয় বিক্রি করে দেয়, নয়তো বা দেখা যাচ্ছে যে এগুলোকে অন্য যেই ডেভেলপমেন্টের যেই পার্ট, যেমন অন্যান্য খাতে যেমন রেসিডেন্সিয়াল অথবা ইন্ডাস্ট্রিয়াল অথবা অন্য কোনো শপিং মল, এই ধরনের একটা ট্রানজিশনাল যেই ইউজ, যেগুলো হয়তো আগে সিটি সেন্টারের ভিতরে হতো কিন্তু এখন এই জায়গাগুলো থাকাতে এগুলো বেশ প্রাধান্য পায়। ফলে এই যে একটা বড় চ্যালেঞ্জ যেটা ফ্রিঞ্জ এরিয়াতে হতে থাকে এবং ট্রান্সফরমেশন, এটারও একটা বড় কি হয়, একটা সুযোগ সৃষ্টি হয়। ফলে কি হয় যে আরবান এক্সপানশনের একটা ইম্প্যাক্ট এগ্রিকালচার ল্যান্ডের উপরে পড়ে যায়। তাহলে এই তিনটা ডিস্টিংটিভ অ্যাসপেক্ট আমরা রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে সাধারণত দেখতে পাই।
তাহলে একটু খেয়াল করে দেখো, আমি যে তিনটা আসপেক্ট বললাম তোমরা হয়তো লিখেছো, যদি না লিখে থাকো তাহলে আরেকবার লিখার চেষ্টা করো। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে, অনেক সময় এই প্রশ্নগুলো থেকে যায় পরীক্ষার মধ্যে। স্যার তিনটা সেকেন্ডটা একটু আসপেক্টের কথা আরেকবার বলেন। আমি পুরো তিনটাই আরেকবার বলছি, তোমরা একটু খেয়াল করে লিখে নাও সবাই, এবং কোনোটা যদি বুঝতে না পারো তাহলে আমাকে আবার প্রশ্ন করো। ফ্রিঞ্জ অ্যাজ এ ডিস্টিংটিভ ফিজিক্যাল এরিয়া অর রিজিয়ন অফ দ্য সিটি, আমি বুঝিয়েছি তোমাদের। Fringe area where urbanization impinges on rurality to produce conflict between ways of life. Number 3, the impact of urban expansion on agricultural land. The impact of urban expansion on agricultural land. আশা করি তোমরা তিনটাই লিখেছো। যদি এর মধ্যে কোনোটা বুঝতে না পারো, অর্থাৎ আমরা বলেছি ফ্রিঞ্জ এরিয়া একটা ডিস্টিংটিভ এরিয়া বা রিজিয়ন সিটির মধ্যে, আমরা বুঝতেই পারছি যে শহরের বাইরের দিকের যে জোন, সেই জোনটা হচ্ছে আমাদের এই ফ্রিঞ্জ এরিয়া বা রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া। এবং তারপরে আমরা বলেছি যে আরবানাইজেশনের ফলে একটা রুরালিটির উপর কনফ্লিক্ট সৃষ্টি করে, মডার্নাইজেশন সৃষ্টি হয়, এই জায়গায় ফলে সোশ্যাল লাইফের মধ্যে একটা কনফ্লিক্ট চলে আসে, মানুষ মডার্ন হতে চেষ্টা করে, ফলে যেই রুরালিজম থাকে সেটা ভেঙে যায় এবং মানুষের মধ্যে মডার্নাইজেশন ঢুকতে থাকে, ফলে সোশ্যাল ওয়ে অফ লাইফে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয় এই জায়গাটার মধ্যে। 3 নাম্বারটা হচ্ছে যে যে আরবানাইজেশন বা আরবান এক্সপানশন সেটা এগ্রিকালচার ল্যান্ডের উপরে একটা ইম্প্যাক্ট তৈরি করে। তো এটাকে আমরা বলছি ইকোনমিক আসপেক্টস। ইকোনমিক আসপেক্টস কেন বলেছি? যখন আরবান ইম্প্যাক্টটা এগ্রিকালচার ল্যান্ডের উপর পড়ে তখন এগ্রিকালচারটা বিনষ্ট হয়ে যাচ্ছে, কেউ আর এগ্রিকালচার করতে চায় না সেই জায়গাটার মধ্যে, কারণ জমির দাম তখন বেড়ে যাচ্ছে, ফলে অন্য সমস্ত ইউজ এই এগ্রিকালচার ল্যান্ডকে গ্রাস করতে থাকে আস্তে আস্তে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কেউ যদি বুঝতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো। কার কোনো প্রশ্ন আছে? ওকে, যদি স্যার 2 নম্বরটা তুলতে পারিনি। 2 নম্বরটা তুলতে পারোনি, আচ্ছা আমি আবার আস্তে আস্তে বলি, তুলে নাও। Fringe area where urbanization impinges on rurality to produce fringe area where urbanization impinges on rurality to produce conflict between ways of life. অর্থাৎ একটা শহরের ফ্রিঞ্জ এরিয়ার সব দিকেই তো আরবানাইজেশনের ফলে আরবান এরিয়ার এক্সপানশন হয় না, তবে যে সমস্ত জায়গাগুলোতে এক্সপানশন হয় সেই জায়গাগুলোর মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। অর্থাৎ মনে করো রুরাল এরিয়ার মধ্যে একটা আরবানিজম ঢুকে যাচ্ছে, অর্থাৎ আরবান ওয়ে অফ লাইফ ঢুকে যাচ্ছে, এই জায়গাতে একটা মডার্নাইজেশন চলে আসছে, ফলে ওই জায়গার যে রুরালিজম ছিল, অর্থাৎ রুরাল লাইফের মানুষ ছিল, তাদের মধ্যে আরবান আরবানাইজেশনের যেই ওয়েব, যেটাকে আমরা বলছি মডার্নাইজেশন, তারপরে কম্পিটিশন, তারপরে আইসোলেশন, তারপরে সেগ্রিগেশন, এই জিনিসগুলো এদের মধ্যে ঢুকে যাচ্ছে, ফলে ওই আশেপাশে যেই মানুষগুলো যেগুলো রুরাল পিপল, তাদের মধ্যে একটা কনফ্লিক্ট শুরু হয় জায়গাটার মধ্যে, যে কোন কালচারকে তারা অ্যাডপ্ট করবে, আরবান কালচারকে অ্যাডপ্ট করবে নাকি রুরাল কালচারকে অ্যাডপ্ট করবে, ফলে একটা কনফ্লিক্ট দেখা যায় সেই জায়গাটার মধ্যে। কনফ্লিক্টটা হচ্ছে আসলে অ্যাডাপ্টেশনের কনফ্লিক্ট, যে আমি কোন লাইফটাকে আমি বেছে নিব। আমি তো এতদিন রুরাল লাইফে ছিলাম, কিন্তু আরবানাইজেশন এসে আমাকে মডার্নাইজেশন শিখালো, কম্পিটিশন শিখালো, তখন আমি কোন লাইফটাকে আমি অ্যাডপ্ট করব, সেটাকে মানুষ একটা কনফ্লিক্ট ওয়ে অফ লাইফ দেখাচ্ছে, ফলে এই জায়গাতে একটা ট্রানজিশন, একটা চ্যালেঞ্জ আছে সেই জায়গায়।
আমরা চ্যালেঞ্জের কারণগুলো এই জায়গাতে জানার চেষ্টা করব। তার আগে আমরা বুঝার চেষ্টা করি যে এই যে আমরা বলছি যে রুরাল আরবান ফ্রিঞ্জ এর বৈশিষ্ট্যগুলো কি। আমরা তো এতক্ষণ যে আমরা আসপেক্টস গুলো দেখার চেষ্টা করেছি যে রুরাল আরবান ফ্রিঞ্জ জেনারেলি প্রডিউসেস 3 ডিস্টিংক্ট আসপেক্টস, ঠিক আছে? এইটার পার্ট হচ্ছে এইটা। তো এখন আমরা বুঝার চেষ্টা করি যে এই যে ফ্রিঞ্জ এরিয়ার বৈশিষ্ট্যগুলো কি। তো এই বৈশিষ্ট্যের মধ্যে প্রধান হচ্ছে যে আমরা দেখি যে ফ্রিঞ্জ এরিয়া একটা ভাস্ট এগ্রিকালচারাল ল্যান্ড এরিয়া। এখন কোন শহরে এগ্রিকালচার না থাকলে সে জায়গায় হয়তো উডল্যান্ড থাকতে পারে, ন্যাচারাল এরিয়া থাকতে পারে, হিলি এরিয়া থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। অর্থাৎ এই জায়গাতে আমরা যেটা দেখি যে একটা ল্যান্ড কাভার থাকবে যে জায়গাতে হয়তো ইউজটা হবে কি মানে রুরাল ল্যান্ড ইউজ টাইপের ইউজ। এখন রুরাল ল্যান্ড ইউজ টাইপের ইউজটাকে আমরা এখনো ল্যান্ড ইউজে যাইনি, তারপর আমি তোমাদের বোঝানোর চেষ্টা করি যে সিম্পল ল্যান্ড ইউজ এ জায়গাতে সাধারণত ভাস্ট এগ্রিকালচার ল্যান্ড একটা ছোট মার্কেট প্লেস অনেক সময় থাকে, আর বাকিটা হচ্ছে সেটেলমেন্ট। তো এই ধরনের একটা আমরা ল্যান্ড ইউজ এই জায়গাটার মধ্যে দেখি। এটা হচ্ছে রুরাল আরবান ফ্রিঞ্জের বড় বৈশিষ্ট্য। আমি কি তোমাদের বুঝাতে পারছি? তাহলে এ ভাস্ট এগ্রিকালচার ল্যান্ড by residential tracts of the suburban including commercial, educational and settlements, এই ধরনের একটা প্রধান বৈশিষ্ট্য এই জায়গাটার মধ্যে থাকে। এখন দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে ফ্রিঞ্জ এরিয়া হচ্ছে একটা রুরাল ল্যান্ড ইউজ থাকবে সেই জায়গাটার মধ্যে। তাহলে রুরাল ল্যান্ড ইউজের ভাস্ট মেজরিটি অংশ কি? ভাস্ট মেজরিটি হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। কিন্তু তার সাথে কি কি থাকবে? তার সাথে থাকবে যে এই জায়গাতে রেসিডেন্সিয়াল পার্টও থাকবে যেটাকে আমরা বলছি রুরাল সেটেলমেন্ট, এবং তার সাথে কিছু কমার্শিয়াল যেটাকে আমরা বলছি মার্কেট প্লেস, তাই না, রুরাল হাট বাজার। এবং তার সাথে আরো কিছু কিছু ছোট অংশ যেগুলো খুব বড় না, এডুকেশনাল ইনস্টিটিউশনাল ইউজও সেই জায়গাটার মধ্যে থাকতে পারে। তাহলে এটাকে আমরা বলছি যে একটা ফ্রিঞ্জ এরিয়ার দেখতে কিরকম, একটা ফ্রিঞ্জ এরিয়ার ল্যান্ড ইউজ টাইপটা কিরকম, এটা একটা প্রধান বৈশিষ্ট্য। যে ভাস্ট মেজরিটি হচ্ছে যে একটা এগ্রিকালচার ল্যান্ড দিয়ে তৈরি আমাদের এই রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াটা। আস্তে আস্তে যেটা হয়, ইন্ডাস্ট্রিজ হ্যাভ স্পোরাডিক্যালি ক্রপড আপ। অর্থাৎ যেহেতু ফ্রিঞ্জ এরিয়া খালি অংশ, আমরা আগে পড়েছি যে যখন ইনার সিটিতে কনজেশন হয়ে যায় তখন কি হয়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলো সাধারণত আমাদের এই সাবারবান এরিয়াতে, অর্থাৎ যেটা আমরা ফ্রিঞ্জ এরিয়া বলছি, সেই ফ্রিঞ্জ এরিয়াতে চলে আসে। তখন এটাকে আমরা বলছি যে ইন্ডাস্ট্রিজ হ্যাভ স্পোরাডিক্যালি ক্রপড আপ। অর্থাৎ সমানভাবে বিস্তৃত হবে না, যেই জায়গায় যেটা যেতে পারবে, অর্থাৎ যেই ইন্ডাস্ট্রি যেই জায়গাতে গেলে লাভজনক একটা জায়গা পাবে, তার জন্য বেনিফিট হবে, সেই জায়গাতে সে চলে যাবে। তাহলে এটাকে বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিজ হ্যাভ স্পোরাডিক্যালি ক্রপড আপ। এটা হচ্ছে 2 নাম্বার বৈশিষ্ট্য। এরপরে যেই বৈশিষ্ট্যটা দেয়া আছে সেটাকে বলা হয় যে ফ্রিঞ্জ এরিয়ার পিপলরা যখন এটা একটা সিটির মধ্যে ইভলভ করে, ফ্রিঞ্জ এরিয়াটা বা সিটির মধ্যে চলে আসে, তখন ওই ফ্রিঞ্জ এরিয়ার রুরাল পিপল গুলো নিজেদেরকে ওভারবার্ডেন মনে করে ওই জায়গাটার মধ্যে। এর কারণ হচ্ছে তাদের উপরেও এই এই যে আরবান এরিয়ার যে ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স, সিটি কর্পোরেশন ট্যাক্স, হ্যাঁ, রোড ট্যাক্স, তারপরে সুয়ারেজ ট্যাক্স, ওয়াটার সাপ্লাই ট্যাক্স, এই ট্যাক্স গুলো তাদের মধ্যেও ইম্পোজ হতে থাকে, এবং ফলে তারা নিজেদেরকে ওভারবার্ডেন মনে করে। এই জন্য অনেক লোকাল পিপলই কি করে, তাদের নিজের জমি বিক্রি করে দিয়ে ওই জায়গা থেকে অন্যত্র চলে যেতে থাকে। এইটাও দেখা গেছে যে
ফ্রিঞ্জ এরিয়াতে যেহেতু রুরাল পিপলদের আধিক্য থাকে তখন তারা এই কাজটা করে। ফলে এটা এরকম যে পিপল অফ দ্য ফ্রিঞ্জ এরিয়া আর ওভার বার্ডেন বিকজ অফ দ্য হেভি ট্যাক্সেস ইনকার্ড টু ম্যানেজ আরবান এমিনিটিস। এটার পুরো কথাটার অর্থ হচ্ছে, তো আমি আবারও ইংলিশটা তোমাদের জন্য ব্যাখ্যা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি যেটা বাংলায় তোমাদেরকে বললাম, পিপল অফ দ্য ফ্রিঞ্জ এরিয়া আর ওভার বার্ডেন বিকজ অফ দ্য হেভি ট্যাক্সেস ইনকার্ড টু ম্যানেজ আরবান এমিনিটিস। আমি যেই কথাটা বললাম তোমরা হয়তো বুঝতে পেরেছো এটা, যে আমি কি বলেছি, যে ওই ফ্রিঞ্জ এরিয়াটা একসময় রুরাল এরিয়া ছিল, শহরের অংশ ছিল না, কিন্তু যেই শহরের অংশ হলো এটা ফ্রিঞ্জ এরিয়া হলো, তখন শহরের যে সমস্ত ট্যাক্স গুলো আমরা দিয়ে থাকি, যেমন আমরা হোল্ডিং ট্যাক্স দেই অর্থাৎ বাসগৃহের ট্যাক্স দেই, আমরা ওয়াটার ট্যাক্স দেই, আমরা স্যানিটেশন ট্যাক্স দেই, আমরা ইলেকট্রিসিটি ট্যাক্স দিই, কত ধরনের ট্যাক্স, তখন সেগুলো তাদের উপর কি হতে থাকে, তাদের উপরও ইনকার হতে থাকে, অর্থাৎ তাদের উপরও পড়তে থাকে। কিন্তু তারা যেহেতু রুরাল পিপল, তাদের কাছে তখন এগুলো হেভি বার্ডেন হিসেবে দেখা দেয়। ফলে কি করে তারা, অনেক সময় তারা বার্ডেন ফিল করে, অনেক সময় তারা এই ট্যাক্স গুলো দিতে না পেরে তারা যখন জমির দামটা বেড়ে যায় তখন জমিটা ছেড়ে দেয়, বিক্রি করে দেয়। এবং অনেক লোকই আমাদের দেখবে যে শহরের ভিতরে থাকে কিন্তু এই ফ্রিঞ্জ এরিয়ার জায়গাগুলো তখন কিনতে শুরু করে। আবার আমাদের আমাদের ঢাকা শহর অনেকেই দেখেছি যে এরকম খন্ড খন্ড জমি, অনেক জমি একসাথে কিনে সেটাকে একটা রেসিডেন্সিয়াল পারপাসে ডেভেলপ করতে থাকে। তো এগুলো আমরা দেখবো যে অনেক অনেক আমাদের ঢাকা শহরের প্রান্তীয় এলাকায় অনেক বিজনেসম্যান আছে যারা কি করে, তারা এরকম খন্ড খন্ড জমি অনেকের কাছ থেকে কিনে বড় জমি হিসাবে এগুলো ডেভেলপ করে, এবং দেখা যায় যে প্লট হিসেবে পরে এগুলো অনেক দামে বিক্রি করে। তো এটা হচ্ছে আমরা দেখছি যে থার্ড সিনারিও অর ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্রিঞ্জ এরিয়া। তাহলে প্রথম একটা আমরা প্রথমটা বললাম, দ্বিতীয়টা, তৃতীয়টা বলে শেষ করলাম। 4 নাম্বার যেটা, সেটা আমরা অনেকবার বলেছি, আবারও বলছি তোমাদের, সেটা হচ্ছে ল্যান্ড ভ্যালুজ হ্যাভ গন টু হাই ডিউ টু নিউ কনস্ট্রাকশন টু বি বর্ন বাই মিডল ক্লাস পপুলেশন। ঠিক আছে, land values have gone too high due to new construction to be borne by medium class population. সাধারণত সিটির বাইরে মানে আরবান এরিয়ার বাইরে যেহেতু জমির দাম কম থাকে, তখন মিডল ইনকাম পিপলরা ইনার সিটিতে জায়গা কিনতে না পেরে সাধারণত ওই সমস্ত জায়গায় জমি কেনার চেষ্টা করে, পার্সেল অফ ল্যান্ড কেনার চেষ্টা করে। এবং এটা খুব বেশি দেখা যায়, তোমরাও খেয়াল করে দেখবে যে ইনার সিটিতে সাধারণত জমি বা ফ্ল্যাটের দাম অনেক হওয়াতে আমাদের শহরের মিডল ইনকাম পিপলরা এই পেরিফেরিতে জমি কিনে রাখে। ফলে পরবর্তীতে চেষ্টা করে যে পেরিফেরিতে একটা বাড়ি তৈরি করে সেই বাড়িতে যাওয়ার জন্য বা উঠার জন্য। ফলে অটোমেটিক্যালি এই যে আমরা ফ্রিঞ্জ এরিয়ার জমি, এই জমির দাম খুব দ্রুত বৃদ্ধি পায়। এই বৃদ্ধি পাওয়ার পেছনে শুধুমাত্র যে মানুষ রেসিডেন্সিয়াল পারপাসে জমি কিনছে, বাড়ি তৈরি করার কাজে জমি কিনছে তাই না, এই জায়গাতে অন্য অনেকগুলো পারপাস কাজ করে, যেগুলো আমরা পরে একটু পরে আলোচনা করব। সেই চ্যালেঞ্জ গুলো কি আলোচনা করবো আমরা। অনেকে দেখা যায় যে বিজনেসম্যান কিন্তু বড় একটা শপিং মল তৈরি করবে, হ্যাঁ, আউটলিং শপিং ডিস্ট্রিক্ট তৈরি করবে, এই জন্য সাধারণত এই ফ্রিঞ্জ এরিয়াতে জমি কিনে থাকে। তাহলে ডি নাম্বার যেটা আমি তোমাদেরকে বললাম সেটাকে আমরা বলছি ল্যান্ড ভ্যালুজ গন too high due to new construction to be borne by middle class population. তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। আর 5 নাম্বার যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা আমরা আগেও আলোচনা করেছি কিন্তু এই জায়গাতেও আসবে, one could observe a social shift in the attitudes of people. তাহলে একটা সোশ্যাল যে শিফট, সেই অ্যাটিটিউড মানুষের মধ্যে দেখা যায়। তাহলে আমরা অবজার্ভ করব কি, মানে উই কুড অবজার্ভ বা ওয়ান কুড অবজার্ভ আ সোশ্যাল শিফট ইন দ্য অ্যাটিটিউডস অফ পিপল। যখন আরবানাইজেশন এই রুরাল পিপলদের উপরে পড়তে থাকে তখন ওই জায়গাতে একটা সোশ্যাল শিফট হয়, যেটা আমরা উপরে আলোচনা করে আসছি। সেই সোশিও কালচারাল যে শিফট,
সেই শিফটটা কিন্তু আমরা এই রুরাল পিপলদের মধ্যে আমরা দেখতে পাবো। আর এর মধ্যে কিন্তু একটা ট্রানজিশন ফেজ শুরু হয়ে যায়, অর্থাৎ ইনার সিটি থেকে মানুষ কিন্তু রুরাল এই জমিগুলো কিনে কিনে ওই জায়গাতে তারা ট্রান্সফার হতে থাকে। ফলে আরবান পিপলরাই কিন্তু ওই জায়গাটার মধ্যে গিয়ে এই ধরনের একটা ট্রান্সফরমেশন শুরু করে দেয়। কারণ আরবান পিপলদের মধ্যে অলরেডি একটা আরবানিজম থাকে, তাদের মধ্যে একটা মডার্নাইজেশন কাজ করে। ফলে তারা কি করে, তারা ওই জায়গাটার মধ্যে একটা নতুন ধরনের ওয়ে অফ লাইফ স্টার্ট করে দেয়। ফলে রুরাল পিপলরা ওইটা থেকে ট্রানজিট হতে থাকে। ফলে ওয়ান কুড অবজার্ভ এ সোশ্যাল শিফট ইন দ্য অ্যাটিটিউডস অফ পিপল। আমরা সাধারণত এই কয়েকটা বৈশিষ্ট্য আমরা রুরাল আরবান ফ্রিঞ্জের মধ্যে দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা বলছি ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল আরবান ফ্রিঞ্জ। তাহলে আমরা রুরাল আরবান ফ্রিঞ্জের মধ্যে 5টা বৈশিষ্ট্যের কথা বলেছি। আমি তোমাদের জন্য আবারও বলছি, আমি বুঝিয়ে বলেছি, আবার নতুন করে আমি তোমাদেরকে আরেকবার ইংলিশ গুলোকে বলি। কেউ যদি লিখতে চাও তাহলে লিখে নিতে পারো, অনেকেই হয়তো লিখেছ। Number 1, there is a vast agriculture land by residential tract of the suburban, including commercial, educational, and other uses. ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে industries have sporadically cropped up. Industries have sporadically cropped up. Number 3, people of the fringe area are overburdened because of the heavy taxes incurred to manage urban amenities. ওয়ালাইকুম সালাম, কে? স্যার আমি মিথিলা, মাসিয়াতের টিচার। আন্টি বলছিলেন এই নাম্বারটা মিস কল দিয়ে রাখতে, আমার নাম্বারটা সেভ করে রাখবে একটু আগে, সেজন্য আমি এটি। আচ্ছা মিথিলা, ঠিক আছে, তোমার নাম্বারটা সেভ করে রাখছি। হ্যাঁ, আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকো। তাহলে 3 নাম্বারটা হলো কি? পিপল অফ দ্য ফ্রিঞ্জ এরিয়া আর ওভারবার্ডেন বিকজ অফ দ্য হেভি ট্যাক্সেস ইনকার্ড টু ম্যানেজ আরবান এমিনিটিস। 4 নাম্বারটা হচ্ছে land values have gone too high due to new construction to be borne by middle class people. Number 5, we could observe or one could observe a social shift in the attitudes of people. আমি 5টাকে আবারও বললাম, তোমাদের মধ্যে যদি কেউ কোনোটা বুঝতে না পারো বা ধরতে না পারো তাহলে আমাকে প্রশ্ন করো। স্যার 2 নাম্বারটা বুঝি নাই। বুঝো নাই? ইন্ডাস্ট্রিজ হ্যাভ স্পোরাডিক্যালি ক্রপড আপ, এটা বুঝো নাই? না স্যার। আচ্ছা, আমি তোমাদেরকে এটা বুঝিয়েছি, কেউ কি বলতে পারবে, বুঝাতে পারবে? জি স্যার। হ্যাঁ রিফায়েত, একটু বুঝাও দেখি, ও একটু বুঝুক এটা থেকে। স্যার রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে স্যার বেসিক্যালি স্যার এগ্রিকালচারাল ল্যান্ড থাকে বেশি, তবে স্যার যেহেতু স্যার আরবান এরিয়া থেকে একটা উন্নয়ন বা আরবানাইজেশন ওই দিকে ছড়াইতে থাকে, তাহলে স্যার ওই নির্দিষ্ট জায়গার উপর ভিত্তি করে, সুবিধার উপর ভিত্তি করে বিভিন্ন ইন্ডাস্ট্রি স্যার স্পোরাডিক্যালি ছড়ায় যায় আর কি স্যার। মানে আমি বলতেছি স্যার নির্বিচারে না স্যার, মানে যেই জায়গার মধ্যে যেই বেশি সুবিধা পাবে ওইটার উপর ভিত্তি করে স্যার ইন্ডাস্ট্রি গুলা ওই পাশে স্যার মুভ আউট করে। হ্যাঁ বলছেন স্যার। হ্যাঁ, দেখো যে প্রশ্ন করেছিলে সে বুঝতে পেরেছো কিনা? জি স্যার বুঝছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখো, তারপরে আমরা একটু চ্যালেঞ্জের মধ্যে যাব। স্যার নাম্বার 4টা আরেকবার বলবেন? হ্যাঁ, নাম্বার 4টা আরেকবার বলছি আমি। নাম্বার 4টা রিফায়েত তুমি বলতে পারবে? একটু। জি স্যার পারবো। বলো দেখি। স্যার যেহেতু স্যার রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে আগে স্যার এগ্রিকালচারাল ল্যান্ড ছিল এবং বিশেষ করে বেশিরভাগ মানুষই স্যার রুরাল পিপল, লোকাল পিপল। তো যেহেতু স্যার আরবানাইজেশনের একটা ছোঁয়া ওই পাশে লাগে স্যার, হঠাৎ করে জায়গার দামটা মানে অনেক বেড়ে যায় স্যার। বেড়ে যাওয়ার ফলে ওই পাশে এরকম একটা পরিস্থিতি শুরু হয়
যে মিডল ইনকাম পিপল গুলা যারা ঢাকা শহরের ভিতরে অথবা কোন একটা শহরের ভিতরে অতিরিক্ত উচ্চ মূল্যের কারণে কোনো জায়গা বা মানে নিউ কনস্ট্রাকশন অ্যারেঞ্জ করতে পারতেছিল না স্যার, তারা ওই পাশে মুভ করে। এবং এটার কারণে স্যার জায়গার দাম যখন বেড়ে যায় তখন লোকালরাও আস্তে আস্তে ওদের যে হাইল্যান্ড ভ্যালুর কারণে ওদের জায়গাগুলা স্যার ছেড়ে দেয় আর কি। তো ছেড়ে দিলে ওই পাশে নতুন কনস্ট্রাকশন শুরু হয় মিডল ইনকাম পিপলের কারণে স্যার, এবং ওই স্থানীয় লোকালদের ওইখান থেকে একটা ডিসপ্লেসমেন্ট বা ওরা নিজেরা নিজেদের জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এটাই বলছি। হ্যাঁ, সাধারণত আমরা মিডল ক্লাস পিপলদেরই দেখি যে এই ফ্রিঞ্জ এরিয়াতে জায়গাগুলো ক্রয় করার জন্য। কারণ কি, মিডল ক্লাস পিপলরা ইনার সিটিতে জায়গার দাম বেশি থাকার ফলে তারা ওই জায়গাতে কি করতে পারে না, অ্যাফোর্ড করতে পারে না। ফলে ফ্রিঞ্জ এরিয়াতে জায়গার দাম একটু কম থাকাতে তারা কি করে, আগের থেকেই ফ্রিঞ্জ এরিয়া স্টাডি আছে, কিন্তু চাইলে এগুলো ঢাকা শহর অর্থাৎ একটা মেগা সিটিতে কিরকম হচ্ছে, মেট্রোপলিটন সিটিতে কিরকম হচ্ছে, একটা পৌরসভা শহরে কিরকম হচ্ছে, এগুলো তখন বোঝা যায়। ঠিক আছে? আর যদি কারো কোনো রিফায়েত জয়েন করেছো তুমি আমাদের সাথে? জি স্যার। তোমাকে কি কোনো প্রশ্ন করতে চাচ্ছিলে? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে স্যার এরকম মানে শহরতলি বিভিন্ন এরিয়াতে এই ব্যাপারটা স্যার মানে দেখা যায় স্যার। যেমন মাসখানেক আগে স্যার আমি একটা ওই কাঁচপুর পার হয়ে একটা সামনে নারায়ণগঞ্জের পিছনে একটা কয়েকটা গ্রামে গিয়েছিলাম স্যার। ওই পাশে স্যার আমি মানে প্রচুর জমি জমা দেখছি স্যার, এরকম মানে বাউন্ডারি করা, চারপাশে বিভিন্ন প্লটে বিভক্ত করা, এবং এগুলার মধ্যে হচ্ছে স্যার বিভিন্ন বোর্ড টানানো, মানে এই জমির মালিক এমুক তমুক এরকম আর কি, মানে বিভিন্ন বাইরের একটা লোক। তারপর আমি তারপর আরো একটু মানে লক্ষ্য করে নোটিস করলাম স্যার যে ওই পাশে আর কি মানে ওই গ্রামের স্থানীয় লোকজন বেশি একটা ওই এলাকাতে থাকে না এখন আর, মানে কেমন জানি একটা মানে ভিতরে হয়ে গেছে, মানে স্থানীয় লোকজন অনেক কম, কিন্তু জায়গাগুলা সব মানে
বাইরের লোকজন আসে অনেক কিনে ফেলছে স্যার। তো স্যার আমার প্রশ্ন স্যার, ওই স্থানীয় লোকগুলা কি আসলে স্যার শহরে কি মুভ আউট করে নাকি অন্য কোথাও চলে যায় স্যার? না, তারা তো শহরে থাকতে পারে না এই কারণে যে কারণ তাদের ইনকামটা তো বেশি না। তারা আগে রুরাল এরিয়াতে থাকতো, ওটা রুরাল পার্ট ছিল। তো তাদের তাদের কাজ ছিল কি, তাদের অকুপেশন ছিল কি, এগ্রিকালচার অথবা অত ফিশিং অথবা মানে ডে প্রাইমারি লেবারার এইরকম আর কি, প্রাইমারি অ্যাক্টিভিটিস আর কি। তো ওইটা তো তাদের ওই ইনকাম দিয়ে তারা ইনার সিটির দিকে থাকতে পারবে না, থাকলে তাদের বস্তিতে যে থাকতে হবে। হ্যাঁ, এটা দেখার বিষয় যে আমাদের মতো শহরগুলোর মধ্যে, বিশেষ করে আমরা যে উন্নয়নশীল বিশ্বের যে শহরগুলো আছে তার অনেক শহরের ভিতরেই বড় বড় বস্তি আছে। এখন দেখা দেখা যেতে পারে যে সেই বস্তিগুলোতে তারা আসছে কিনা, যে তারা জমি বিক্রি করে দিয়েছে কিন্তু বস্তিতে চলে আসে। সাধারণত এটা দেখা যায় না, বস্তিতে সাধারণত অন্য ডিস্ট্রিক্ট থেকে মানে দেশের প্রান্তীয় অঞ্চল থেকে সাধারণত বস্তিতে লোকজন আসে। এই ধরনের শহরের মধ্যে জমি বিক্রি করে দিয়ে সাধারণত শহরের মধ্যে আসে না, তারা হয়তো আরো পিছনের দিকে চলে যায়, আরো একটু রুরাল পার্টের দিকে চলে যায়, এরকম হয়। আর অনেক সময় অনেকে অনেক ভাস্ট ল্যান্ড যদি বিক্রি করতে পারে, যে অনেক পৈতৃক সম্পত্তি আছে, বিক্রি করে শহরের ভিতরে একটা ফ্ল্যাট নিয়ে চলে আসে বা অন্য শহরে তার কাজের জন্য চলে গেল, এটাও অনেক সময় দেখা যায়। মানে এই যে এই ভিউ গুলো কিন্তু দেখার মতো, কিন্তু আমরা আসলে যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত ইনভেস্টিগেশন নাই, যেহেতু আমরা স্টাডি করি না, সেহেতু আমরা কিন্তু এই ভিউ গুলো বলতে পারি না যে আসলে কি কারণগুলো কি। কিন্তু তুমি দেখবে যে অহরহ এই পরিবর্তনগুলো হচ্ছে। যেমন তোমার একটা অভিজ্ঞতা, তুমি কোন এলাকায় থাকো রিফায়েত? স্যার, আমি স্যার মাতোয়াইলে থাকি। হ্যাঁ, মাতুলে থাকো, তাহলে তো তোমার চোখের সামনেই তো বিশাল পরিবর্তন হয়ে গেছে, তাই না? জি স্যার, মাতোয়াইলে স্যার পরিবর্তনটা, হ্যাঁ স্যার, এখন অনেকটা মানে বোঝা যায় না, কারণ অনেক আগে, আজ থেকে 10-15 বছর আগেই অনেকটা মানে জায়গা জমির ব্যাপারটা অনেকটা স্যার মানে বলা যায় ওইভাবে বিক্রি টিক্রি হয়ে গেছে, হ্যান্ড ওভার হয়ে গেছে স্যার। হুম তবে হুম আমি হুম হুম স্যার একদম চাক্ষুষ ভাবে দেখছি হচ্ছে স্যার, নারায়ণগঞ্জে একটা গ্রাম আছে স্যার, পেরাবো। এই হুম কিছুদিন হুম আগে হুম। গিয়েছিলাম স্যার, ওইখানে গিয়ে দেখলাম এরকম একটা সিচুয়েশন স্যার। পারাবো পারাবো। হ্যাঁ জি স্যার, পারাবো। হ্যাঁ হ্যাঁ, ওই ওই জায়গাতে এই প্রক্রিয়া এখন চলছে। জি স্যার, মানে এখন আরেকটা স্থানীয়। আরেকটা ট্রানজিশন তোমরা দেখবে যে আমাদের যেই তোমার কেরানীগঞ্জের এদিকে, কেরানীগঞ্জ থেকে শুরু করে একদম বিক্রমপুর পর্যন্ত, ওই ওই প্রান্ত পর্যন্ত আমাদের যে জমিগুলো আছে, ইভেন লোলাইং এরিয়া পর্যন্ত, এগুলো কিন্তু সব বেহাত হয়ে যাচ্ছে, মানুষের মানুষের হাতে চলে যাচ্ছে এবং অন্যরা এই জমিগুলো কিনে নিচ্ছে। বিশেষ করে আমরা যাদেরকে ল্যান্ড গ্রেবার বলি, যারা সাধারণত এই পার্সেল অফ ল্যান্ড কিনে তারা বড় বড় প্লট করে করে পরে বিক্রি করবে। এটার কারণ কি বলতে পারো? স্যার, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো স্যার দেখা যায় যে অল্প, মানে বড় বড় শিল্প গোষ্ঠীগুলো স্যার, মানে রিয়েল এস্টেট কোম্পানিগুলো স্যার অল্প একটু জায়গা কিনে তারপর প্রেসার সৃষ্টি করে হয়তো নামমাত্র মূল্যে বাকিগুলো নিয়ে নেয়, অথবা স্যার মানে চাপ না, সৃষ্টি করে এটার নিয়ে একটা নেয়। বড় কারণ হচ্ছে তোমার পদ্মা ব্রিজ। ও আচ্ছা স্যার, এটা বলছেন স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ওই জায়গার মানে দুই পাশে যেই জায়গাটাতে রোড ডেভেলপমেন্ট মানে অ্যাপ্রোচ রোড হয়েছে, পদ্মা ব্রিজ থেকে শুরু করে একদম তোমার এই প্রান্ত পর্যন্ত, একদম ঢাকা যে জায়গাতে মিলেছে এসে আমাদের মৈত্রী সেতু পর্যন্ত, এই এই জায়গা পর্যন্ত জমিগুলো মানে হু হু করে দাম বেড়ে গেছে এবং এগুলো আসলে অন্যের হাতে চলে গেছে জমিগুলো। ফলে ওই জায়গাতে দেখা যাবে যে এই ধরনের একটা একটা ডেভেলপমেন্ট হচ্ছে ওই জায়গাটার মধ্যে পরবর্তী। তো যাই হোক, আমার মনে হয় যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো তোমরা করতে পারো, আর না হলো আমরা যে জায়গাতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে কেন এই রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে চেঞ্জ হয়, সেই চেঞ্জটা আমরা 3-4টা পয়েন্টে দেখবো, যদি তোমাদের কোনো প্রশ্ন না থাকে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে চেঞ্জেস এট দ্য রুরাল আরবান ফ্রিঞ্জ। ঠিক আছে, তোমরা কিন্তু পয়েন্ট করে লিখে নিও, না হলে পরীক্ষার খাতার মধ্যে তোমরা লিখতে পারবে না। আশা করি তোমরা লিখছো, কেউ যদি না লিখো তাহলে কিন্তু আবার তোমাদের সমস্যা হবে, অনেক সময় এই প্রশ্নটা থাকে। ওকে,
তাহলে আমরা চেঞ্জেস এট দ্য রুরাল আরবান ফ্রিঞ্জ এই পয়েন্টগুলো আমি তোমাদেরকে বলবো। আমি শুধু পয়েন্টগুলো দিয়ে দিচ্ছি, তোমরা পয়েন্টগুলো দুতে লিখে যাও। আমি তোমাদের 2 মিনিটের অফ দিব, কারণ আমার বাসায় বাজার আসছে, ওকে একটু পে করে দিতে হবে, ঠিক আছে? আমি প্রথমে তোমাদেরকে পয়েন্টগুলো বলে দিচ্ছি, সেই পয়েন্টগুলো তোমরা লিখে নাও। নাম্বার 1, ডিমান্ড ফর হাউজিং। নাম্বার 1, ডিমান্ড ফর হাউজিং। নাম্বার 2, আউট অফ টাউন রিটেল সেন্টার। Out of town retail centers. Number 3, hotels, conference centers and science parks. Hotel, conference centers and science parks. Number 4, sewerage works and landfill. Sewerage work and landfill. আমি এই 4টা পয়েন্ট তোমাদেরকে বলে আমি তোমাদের 2 মিনিট সময় নিচ্ছি, তারপর আমি আবার আসছি, ঠিক আছে?
জি স্যার। Yes, sir. ওকে ওকে, তোমাদের থেকে একটু সময় নিলাম আমি। আচ্ছা দেখো, আমি 4টা পয়েন্ট বলেছিলাম যে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে যে চেঞ্জ গুলো হয় সেই চেঞ্জ গুলো সাধারণত কি ধরনের। নাম্বার 1 আমি বলেছি কি, ওই জায়গাতে একটা হাউজিং এর ডিমান্ড ক্রিয়েট হয়। কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করে আসলাম যে ইনার সিটিতে একটা কনজেশনের ফলে আমরা আগেই শিখেছি যে মানুষ আউটওয়ার্ড মুভ করে, ফলে মানুষ ফ্রিঞ্জ এরিয়ার দিকে যেতে শুরু করে। তো ফ্রিঞ্জ এরিয়ার দিকে যাওয়ার প্রথম যেই খবর পেলাম সেটা কি খবর এটা, ওকে ঠিক আছে। ওকে, ডিমান্ড ফর হাউজিং এ আমি যেটা তোমাদেরকে আগে বলেছি, আবার আমি তোমাদেরকে রিপিট করছি কথাটা, যে যেহেতু মানুষ ইনার সিটিতে কনজেস্টেড অবস্থায় থাকতে চায় না, ফলে যারা এফোর্ড করতে পারে, বিশেষ করে আমরা দেখেছি যে মিডল ক্লাস পিপল যারা ফ্রিঞ্জ এরিয়ার জায়গাকে এফোর্ড করতে পারে, তারা সাধারণত আস্তে আস্তে ফ্রিঞ্জ এরিয়ার দিকে স্পোরাডিক্যালি যেতে থাকে। আরেকটা জিনিস দেখা যায় যে ফ্রিঞ্জ এরিয়াতে বড় বড় তোমার হাউজিং এস্টেট তৈরি হয়। বিশেষ করে দেখবে যে আম, এক শহর কর্তৃপক্ষ সাধারণত হাউজিং প্লট ডেভেলপ করে, অনেক সময় প্ল্যান রেসিডেন্সিয়াল এরিয়া ডেভেলপ করে, এগুলো ফ্রিঞ্জ এরিয়ার মধ্যে, যেমন আমরা এখন পূর্বাচলকে দেখছি। তো এই সমস্ত জায়গাগুলো আমাদের হাউজিং এর জন্য বা রেসিডেন্সিয়াল সেট আপের জন্য সাংঘাতিকভাবে ডিমান্ড ক্রিয়েট করে। ফলে একটা বড় ইস্যু হচ্ছে যে ডিমান্ড ফর হাউজিং। এই রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে যে চেঞ্জটা হয় সেই চেঞ্জের একটা বড় ইস্যু হচ্ছে ডিমান্ড ফর হাউজিং। এরপরে আরো কিছু ডিমান্ড ক্রিয়েট হয়, তার মধ্যে একটা হচ্ছে আউট অফ টাউন রিটেল সেন্টার। সাধারণত অনেক সময় আমরা খেয়াল করে থাকি যে যেহেতু একটা শহর বড় হতে থাকে তার সাথে ফ্রিঞ্জ এরিয়া থাকে এবং কমিউনিকেশন এবং রোড নেটওয়ার্কটাও ডেভেলপ করতে থাকে। ফলে অনেক বড় বড় যেই রিটেল সেন্টার বা শপিং মল, এগুলো সিটির বাইরে ডেভেলপ হয়। এর কারণ হচ্ছে এই শপিং মলগুলো একটু বড় পরিসরে হতে চায়, কারণ সে জায়গাতে একটা বড় কার পার্কিং লট থাকতে হয়, এই সুবিধাগুলো মানুষকে দিতে হয়। এবং সে জায়গাতে মাল্টিপারপাস যে সমস্ত শপিং সেন্টার গুলো আছে, ভ্যারাইটি শপ আছে, সেগুলো একসাথে গ্রুপ টুগেদার হতে চায়। ফলে ওই জায়গাতে এই ধরনের বড় ধরনের রিটেল সেন্টার হওয়ার একটা প্রবণতা দেখা দেয়। ফলে মানুষ কি করে, যারা শহরের ইনার সিটিতে বসবাস করে তারা দেখা যায় যে উইকেন্ডে ওই বড় শপিং সেন্টারে চলে যাচ্ছে, রিটেল সেন্টারে চলে যাচ্ছে, ওই জায়গার থেকে একবারে সপ্তাহের যেই বাজার সেটা করে তারা বাড়ি ফিরে আসছে, কারণ একসাথে সবগুলো জিনিস পাওয়া যায় ওই জায়গাতে। আবার এমনও দেখা যায় যে কিছু মানে রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস থাকে, তাহলে একটা ফ্যামিলির জন্য যদি উইকেন্ডে চলে যায় তাহলে একই সাথে তারা শপিং করছে এবং তাদের একটা রিক্রিয়েশনাল পার্ট হিসেবে সেই জায়গাটা ভিজিট করা হয়ে যাচ্ছে। ফলে দেখা যায় যে সারাদিন তারা ওই জায়গাতে শপিং করলো এবং দিন শেষে ওই দিক থেকে ফেরত আসলো। ওই জায়গার এনভায়রনমেন্টটা এরকম যে শহরের মধ্যে যে এনভায়রনমেন্টটা আমরা পাচ্ছি তার থেকে একটু আলাদা ধরনের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় সেই জায়গাটার মধ্যে, কিছুটা গ্রামীণ পরিবেশ থাকে এবং কিছুটা ডেভেলপড এনভায়রনমেন্ট। এর মধ্য থেকে মানুষ রিক্রিয়েশনও পেলো এবং শপিং এর সুবিধাও পেলো। ফলে ওই মানে আউট অফ টাউন রিটেল সেন্টার বলতে কিন্তু আমরা এই ধরনের রিটেল সেন্টারটাকেই বুঝে থাকি। এছাড়াও আমরা ঢাকা শহরেই দেখেছি যে অনেক হোটেল, কনফারেন্স সেন্টার, এইরকম অডিটোরিয়াম, এগুলো কিন্তু তোমার ঢাকার যে মূল শহর তার বাইরের দিকে এখন হচ্ছে। তোমরা গাজীপুর এরিয়াতে দেখবে যে অনেক এরকমের এনজিও দের রিটেল সেন্টার হয়ে গেছে, এটা হোটেল হয়ে গেছে, কনফারেন্স সেন্টার হয়ে গেছে, অডিটোরিয়াম হয়ে গেছে এরকম। তবে ডেভেলপ কান্ট্রিতে দেখা যায় যে অনেক বড় বড় ইনস্টিটিউশনাল, বিশেষ করে সায়েন্স পার্ক টাইপের, এগুলো
এই সাবারবান এরিয়াতে হতে দেখা যায়। ফলে খুব আলাদাভাবে গিয়ে কিছু ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টও ওই জায়গাটার মধ্যে হতে পারে। তো এটা ছিল তৃতীয় পয়েন্ট। আর অনেক সময় আমরা দেখি যে শহরের মধ্যে অনেক স্যানিটেশন সুয়ারেজ ইনার সিটিতে যেমন রাখাটা বড় জায়গা পাওয়াটা মুশকিল, এবং সেগুলো অনেক সময় হেলথ হ্যাজার্ড বা হেলথ রিস্ক ক্রিয়েট করে। এগুলোকে তখন সাধারণত আউটার সিটিতে অথবা এরকম ফ্রিঞ্জ এরিয়ার দিকে যখন দিয়ে দেওয়া হয়, তখন এগুলো এক হচ্ছে যে একটু সস্তায় জমি পাওয়া যায়, সেই জায়গাতে এই ধরনের ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করতে সুবিধা, এবং শহর থেকে বাইরের দিকে তৈরি করা গেল। ফলশ্রুতিতে দেখা যায় যে সেগুলোতে সহজেই তোমার এই সুয়ারেজ কাজ বা স্যানিটেশনের কাজ অথবা ল্যান্ডফিল্ডের যে সমস্ত কাজগুলো হয়, সেগুলো খুব সহজেই সামাল দেওয়া সম্ভব হয়, যেগুলো ইনার সিটিতে করা মুশকিল হয়। যেমন তোমাদের একটু খেয়াল করে দেখবা যে রিফায়েত যে কথাটা বলেছে মাতুয়াইল, তো মাতুয়াইলে কিন্তু দেখো আমরা আজ থেকে প্রায় 20-25 বছর আগের থেকে মাতুয়াইলটা ছিল কি ঢাকা শহরের একটা ফ্রিঞ্জ এরিয়া, এবং মাতুয়াইলে কিন্তু এখনো পর্যন্ত ল্যান্ডফিল চলছে, অর্থাৎ আমরা শহরে যে গার্বেজ কালেকশন করি সেগুলো কিন্তু আমরা মাতুয়াইলে গিয়ে ডিসপোজ করি। তো এইরকম এই মাতুয়াইল ছিল একটা ফ্রিঞ্জ এরিয়া। এই ফ্রিঞ্জ এরিয়াকে আমরা কি করেছি, এই ফ্রিঞ্জ এরিয়াকে ল্যান্ডফিল সাইট হিসাবে আমরা এটাকে ডেভেলপ করেছি। এখন ল্যান্ডফিল কিভাবে হচ্ছে? ল্যান্ডফিল হচ্ছে যে শহরের যে গার্বেজ কালেকশন হচ্ছে সেই গার্বেজ গুলোকে আমরা সেই ল্যান্ডফিল গার্বেজকে নিয়ে আমরা সেই ল্যান্ডটাকে ফিল আপ করছি। তো এইভাবে ল্যান্ডফিল সাইট গুলো কিন্তু আমরা এই ফ্রিঞ্জ এরিয়াতে রাখার চেষ্টা করি। এরকম ঢাকা শহর সহ বিভিন্ন শহরে দেখবে যে শহরের যে সমস্ত গার্বেজ গুলো আছে সেই গার্বেজ গুলোকে আমরা সাধারণত এই ফ্রিঞ্জ এরিয়ার যে সমস্ত লো লাইং এরিয়া গুলো আছে সেই লো লাইং এরিয়া গুলোতে আমরা ল্যান্ডফিল সাইট হিসাবে ডেভেলপ করার চেষ্টা করছি। কিন্তু এগুলো পরবর্তীতে আরেক ধরনের কনফ্লিক্ট তৈরি করবে, যেটা সায়েন্টিস্টরা মনে করছে। একটা হচ্ছে যে মাটির যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা এই ল্যান্ডফিলের ফলে হচ্ছে না, কারণ এই জায়গাতে মিক্সচার অফ তোমার ওয়েস্ট থাকে, সেগুলো অনেক সময় দেখা যায় যে পলিথিনের আবর্জনায় ভরা, এবং সেই জায়গাতে নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলে সেটা অনেক সময় রিস্কের মধ্যে পড়ে যায়। আরেকটা হচ্ছে যে আমরা ফ্রিঞ্জ এরিয়া একটা এনভায়রনমেন্টাল পলিউশন ফ্রি এরিয়া ছিল, কিন্তু আমরা যখন ল্যান্ডফিল সাইট তৈরি করলাম, আবার আমরা যখন সুয়ারেজ ওয়ার্ক ওই জায়গাতে ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করলাম, তখন কিন্তু সেই জায়গাটা আর পলিউশন ফ্রি থাকলো না। তখন কিন্তু ওই জায়গাটা আস্তে আস্তে মানে অনেক ধরনের পলিউশন চলে আসে সেই জায়গাটার মধ্যে। আরেকটা হয় যে যেহেতু ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ডেভেলপ হয়, সেই জায়গাতে ট্রাফিক কনজেশন হয়, এবং সেই জায়গাতে এয়ার পলিউশনটা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হতে থাকে। তো এই ধরনের রুরাল আরবান ফ্রিঞ্জের মধ্যে এই চারটা চেঞ্জ আমরা সাধারণত দেখতে পাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আমরা চারটা চেঞ্জের কথা বলছি। নাম্বার 1, ডিমান্ড ফর হাউজিং। নাম্বার 2, আউট অফ টাউন রিটেল সেন্টার। নাম্বার 3, হোটেলস, কনফারেন্স সেন্টার এন্ড সোশ্যাল পার্কস। এন্ড নাম্বার 4 হচ্ছে সুয়ারেজ ওয়ার্ক অর সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান এন্ড ল্যান্ডফিল সাইটস। কারো প্রশ্ন আছে? দেখো। স্যার শেষেরটা কি বললেন আরেকবার বলেন। শেষেরটা হচ্ছে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট and landfill sites. এটা কি সায়েন্স পার্ক নাকি তোমরা কি এটা কি সোশ্যাল পার্ক? হ্যাঁ বলো? সায়েন্স পার্ক আর সোশ্যাল পার্ক 3 নাম্বারটা। সায়েন্স পার্ক, সায়েন্স পার্ক। আমার কি আরেকবার বলার দরকার আছে? খেয়াল করে দেখো তোমরা।
Demand for housing, out of town retail center, hotels, conference center, and science park. Sewerage স্যার treatment আসসালামু plant আলাইকুম স্যার। and landfill. হ্যাঁ বলো। স্যার হচ্ছে 3 নাম্বারটা যখন ব্যাখ্যা করেন স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আমি আবার ব্যাখ্যা করব। শামিমা বলো। মুনিরার প্রশ্ন আমি শুনতে পেয়েছি, আর কেউ কোনো প্রশ্ন করবে? স্যার আমি কোশ্চেন করিনি। আচ্ছা, আর কেউ করবে? ওকে, না করলে হচ্ছে 3 নাম্বার পয়েন্টটা আমি বলেছি যে অনেক সময় শহরের মাঝখানে তোমার মানে আমরা যেগুলো বলি রেসিডেন্সিয়াল হোটেলস, সেইগুলোর জন্য তোমার বড় জায়গা পাওয়া, জমি পাওয়া, তারপরে বিল্ডিং পাওয়া, কনস্ট্রাকশন করা, এগুলো খুব এক্সপেন্সিভ হয়ে যায়। ফলে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া, অনেকেই হয়তো শহরে কাজের জন্য আসে কিন্তু তারা শহরতলিতে একটা রুরাল এনভায়রনমেন্টে থাকতে পছন্দ করে। সেজন্য অনেক সময় দেখা যায় যে এই সমস্ত রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে হোটেলস অথবা কনফারেন্স সেন্টার অথবা সায়েন্স পার্কস অথবা অডিটোরিয়াম, এই ধরনের এস্টাবলিশমেন্ট গুলো আমরা সাধারণত রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াগুলোতে দেখতে পাই। এর একটা বড় কারণ হচ্ছে কি, এই জায়গাগুলো ইজিলি অ্যাক্সেসিবল হয়। কারণ কি, এই জায়গাতে একটা বড় ধরনের কম্পিটিশন দেখা যায় জায়গা পাওয়ার জন্য। শহরের ভিতরে যখন জায়গা কমে যায় তখন মানে ফ্রিঞ্জ এরিয়াতে জায়গা আছে প্রচুর, তখন জায়গার জন্য একটা কম্পিটিশন শুরু হয়। এই কম্পিটিশনটার একটা বড় কতগুলো কারণ আছে, সেই কারণগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করি। এটাকে আমরা বলছি ইনক্রিজ ইন কম্পিটিশন ফর ল্যান্ড। ইনক্রিজ ইন কম্পিটিশন ফর ল্যান্ড, যখন শহরের ভিতরে জমি কমে গেল, বাইরে জমি আছে, তার জন্য একটা কম্পিটিশন শুরু হয়। এই কম্পিটিশনটার মেইন রিজন হচ্ছে নাম্বার 1 চিপার ল্যান্ড, নাম্বার 2 হচ্ছে লেস ট্রাফিক কনজেশন এন্ড পলিউশন, যেগুলো আমি আগে বলে আসছি কিন্তু তোমাদেরকে পয়েন্ট হিসেবে দিয়ে দিচ্ছি যাতে তোমরা বোঝো এবং পরীক্ষার খাতায় লিখতে পারো। নাম্বার 3, a better road infrastructure that gives easier access to surrounding settlements and other urban areas. তোমরা শুধু এতটুকু বললেই হবে a better road infrastructure. বেটার রোড ইনফ্রাস্ট্রাকচার তোমাকে কি দিবে? তোমার আশেপাশের যে সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়াগুলো আছে, সেটেলমেন্ট আছে, আরবান সেন্টার আছে, সেই জায়গাতে সহজে অ্যাক্সেস করে দিবে। তাহলে এই রোড ইনফ্রাস্ট্রাকচারটা তোমাকে একটা ভালো অপরচুনিটি ক্রিয়েট করবে এই ল্যান্ড গুলো পাওয়ার জন্য। অর্থাৎ যদি আমি উল্টো ভাবে বলি, এই ল্যান্ড পেলে তুমি ওদিক থেকে সহজেই তুমি শহরে আসতে পারবে, তোমার বাড়িতে যেতে পারবে এবং অন্যান্য আরবান সেন্টারও তোমার জন্য যাওয়ার সুযোগ সুবিধার সৃষ্টি করে দিবে। ফলেই কম্পিটিশনটা কোয়াইট হাই। নাম্বার 4 হচ্ছে এ প্লেজেন্ট এনভায়রনমেন্ট উইথ মোর ওপেন স্পেস। এগুলো কিন্তু আমরা আগেও পড়েছি, কিন্তু আমি পয়েন্ট হিসেবে তোমাদেরকে বলে দিচ্ছি যে যাতে তোমরা এগুলো মিস না করে যাও। তার মানে হচ্ছে দ্য মেইন রিজন ফর ইনক্রিজ ইন কম্পিটিশন ফর ল্যান্ড ইজ নাম্বার 1 চিপার ল্যান্ড, নাম্বার 1 চিপার ল্যান্ড। আর 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই সেশনটা শেষ হবে, আমরা নতুন সেশনে জয়েন করব। আমাদের কিছু কথা আছে ওগুলো শেষ করার জন্য এবং অ্যাটেন্ডেন্সটা নেওয়ার জন্য। নাম্বার 1 চিপার ল্যান্ড, নাম্বার 2 less traffic congestion and pollution, number 3 a better road infrastructure, number 4 a pleasant environment with more open space. দেখো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে। স্যার এই 4টা পয়েন্ট আমরা কোন পয়েন্টের আন্ডারে ধরবো স্যার বুঝতে পারিনি, ওই সময় নেট প্রবলেম ছিল আমার। এটা ধরবো যে আমরা দেখছি যে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াতে
একটা ল্যান্ড প্রাপ্তির জন্য বিশাল একটা কম্পিটিশন সৃষ্টি হয়ে গেল। তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা এর আগের যে পয়েন্টটা আলোচনা করেছি সেই পয়েন্টটা হচ্ছে যে রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া হচ্ছে একটা একটা ডাইনামিক রিজিয়ন হয়ে যায়, যেটার মধ্যে আমরা নানান ধরনের চেঞ্জ দেখতে পাই। এই চেঞ্জ গুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এই চেঞ্জ গুলো হচ্ছে হাউজিং এর জন্য একটা বড় ধরনের ডিমান্ড ক্রিয়েট হচ্ছে, রিটেল সেন্টাররা বা রিটেল বিজনেসম্যানরা বড় বড় জায়গার জন্য রুরাল আরবান ফ্রিঞ্জে চলে আসছে, হোটেল মোটেল কনফারেন্স এই ধরনের সেন্টার অডিটোরিয়াম এগুলো তৈরি হচ্ছে এই জায়গাটার মধ্যে, এবং গভর্নমেন্ট চায় যে তার যে ল্যান্ডফিল সাইট সেগুলো এই প্রান্তে নিয়ে আসার জন্য, সুয়ারেজের যে সমস্ত ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেগুলো নিয়ে আসার জন্য। ফলে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে ল্যান্ডের জন্য একটা কম্পিটিশন হয়। তো সেই যে কম্পিটিশন বলছি আমি, এই কম্পিটিশনটার কারণটা কি, এর পেছনের যে কারণ, সেই কারণগুলো আমরা এই জায়গাতে লেখার চেষ্টা করলাম। যে ইনক্রিজ ইন কম্পিটিশন ফর ল্যান্ড। কারণ কি, তুমি যে এই এত সমস্ত বড় বড় ইনস্টিটিউট গুলো ডেভেলপ করবে, হাউজিং করবে, ইনস্টিটিউট করবে, অডিটোরিয়াম করবে, ল্যান্ডফিল সাইট তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি তৈরি করবে, তার জন্য তো তোমার জমির দরকার হবে। তো এই যে জমির জন্য একটা কম্পিটিশন তৈরি হলো, তার কারণগুলো কি, সেই কারণগুলোকেও তোমাকে ব্যাখ্যা করতে হবে এই জায়গাতে। সেই কারণগুলোকে আমরা এরকম 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে এই জায়গাতে সস্তায় জমি পাওয়া যায়, আর 2 হচ্ছে যে এই জায়গাতে সেই ট্রাফিক কনজেশন নাই, পলিউশন নাই, যেটা আমরা সিটি সেন্টারে পেয়ে থাকছি। ফলে এই জায়গাতে যদি হোটেল মোটেল হয়, কনফারেন্স সেন্টার হয়, নির্বিঘ্নে মানুষ এগুলোকে চালাতে পারে। এবং আরেকটা হচ্ছে যে বেটার রোড ইনফ্রাস্ট্রাকচার থাকাতে সহজেই তুমি কি করতে পারবে, কমিউট করতে পারবে সেই জায়গাটাতে। কারণ ওই জায়গাতে রোড ডেভেলপমেন্ট হয়ে যায় সেই সময়। ফলে মানুষ কি করে, ওই সমস্ত জায়গায় জমি কিনতে আগ্রহী হয়, কারণ সে জানে যে দিন শেষে সে তার রোড ইনফ্রাস্ট্রাকচার আছে, সে সহজেই তার বাড়ির মধ্যে ফেরত আসতে পারবে, বা এক সেন্টার থেকে অন্য সেন্টারে সে যেতে পারবে। আর তাছাড়া একটা বড় কারণ হচ্ছে যে প্লেজেন্ট এনভায়রনমেন্ট উইথ মোর ওপেন স্পেসেস। একটা ভালো পরিবেশ থাকে, সাথে অনেক অনেক উন্মুক্ত জায়গা থাকে, ফলে সেই জায়গাটা খুব পছন্দনীয় হয় মানুষের জন্য। ফলে এই ধরনের জমির জন্য কি হয়, একটা কম্পিটিশন তৈরি হয়, এই জমি প্রাপ্তির চাহিদাও অনেক বেড়ে যায় মানুষের মধ্যে। মিডল ইনকাম পিপলরা তাদের রেসিডেন্স ডেভেলপমেন্ট করার জন্য তারা ওই জায়গাতে জমি কিনতে থাকে। বিজনেসম্যানরা তাদের শপিং মল বলো, রিটেল সেন্টার বলো, তারপরে ট্রেড সেন্টার বলো, অথবা তোমাদের বিজনেস বলো, অথবা ইন্ডাস্ট্রি বলো, সেই সমস্ত জায়গায় নিয়ে যেতে চায়। তো এই কারণে এই জায়গাতে একটা ল্যান্ডের কম্পিটিশন, সেই কম্পিটিশনটা কেন হয় সেগুলো তোমাদের একটু ব্যাখ্যা করার দরকার আছে, এই জন্য আমি তোমাদের এটা ব্যাখ্যা করলাম। ওকে, যদি এখনো কেউ না বুঝতে পাও বা না বুঝতে পারো তাহলে আমাকে প্রশ্ন করো। আমি তোমাদেরকে এই রুরাল আরবান ফ্রিঞ্জ এতটুকুর মধ্যেই রেখে দিতে চাচ্ছি। যদি অন্য কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আর না পাই। এখন এই জায়গাতে কিছু এডিশনাল কিছু কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট গুলো তোমরা একটু লিখে নিতে হবে। যেমন আমরা বলছি যে ফ্রিঞ্জ এরিয়া, রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া, পেরি আরবান এরিয়া, রারবান এরিয়া, এগুলো কিন্তু সবই সমার্থক শব্দ। দেখো তোমরা প্রত্যেকটা শব্দ নিতে পেয়েছো কিনা, কনসেপ্ট গুলো নিতে পারছো কিনা? ওয়ার্ডগুলো একটু আবার বলুন। আচ্ছা, নাম্বার 1 আমরা বলেছি যে আরবান ফ্রিঞ্জ এরিয়া অথবা রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়া। তারপরে বলেছে যে আমরা পেরি আরবান এরিয়া অথবা পেরিফেরি এরিয়া অথবা রারবান, RURBAN, রারবান এরিয়া। এগুলো কিন্তু সবই সমার্থক শব্দ, এবং এগুলো সবই রুরাল আরবান ফ্রিঞ্জ অথবা ফ্রিঞ্জ এরিয়া, অথবা আমরা যদি বাংলায় বলি তাহলে আমাদের শহরের প্রান্তীয় এলাকা বা প্রান্ত দেশীয় এলাকা।
এভাবে আমরা এগুলোকে ব্যাখ্যা করতে পারি, কিন্তু কনসেপ্ট সব সেম। এর সাথে নতুন শব্দ তোমার যোগ হবে গ্রিনফিল্ড সাইটস, গ্রিনফিল্ড সাইটস অথবা গ্রিন বেল্ট। এই শব্দটা তোমাদের সাথে আমি আগেও একবার বলেছি। এবং আরবান স্প্রল, আরবান স্প্রল। লিখেছো? স্যার আরবান কি বললেন বুঝিনি। আরবান স্প্রল, আরবান স্প্রল। আরবান স্প্রল সম্বন্ধে আমি তোমাদের আরেকদিন আরেকটু ডিটেল তোমাদেরকে বলে দিব, কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আরবান স্প্রল কি। এটা আমরা আগেও আলোচনা করেছি। তোমাদের করিডোরের কথা মনে আছে, রিভন ডেভেলপমেন্টের কথা মনে আছে? জি স্যার, সেক্টর ডেভেলপমেন্টের। সেক্টর ডেভেলপমেন্টের এই যে তোমার আরবান এরিয়া যেভাবে ডেভেলপ হচ্ছে থ্রু আরবানাইজেশন, এটাকে আমরা বলছি আরবান স্প্রল। অর্থাৎ শহরের আরবান এরিয়াটা ডেভেলপ বাড়ছে, আরবান এরিয়াটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই বড় হওয়ার প্রক্রিয়াটাকেই বলা হয় আরবান স্প্রলিং। ওকে, বুঝতে পেরেছো? আর আমরা গ্রিনফিল্ড সাইটস বলছি অথবা গ্রিন বেল্ট বলছি শহরের প্রান্তীয় দেশীয় যে এলাকা, যেটার মধ্যে আমরা বলছি যে এটা একটা সবুজ বেষ্টনী। অর্থাৎ আমাদের আরবান এরিয়াটা হচ্ছে গ্রে হয়ে যাচ্ছে, কিন্তু ওই জায়গাটাই শুধুমাত্র গ্রিন থাকছে, অর্থাৎ আনটাচ থেকে যাচ্ছে। এই এরিয়াগুলোকে আমরা বলি গ্রিনফিল্ড সাইটস অথবা গ্রিন বেল্ট এরিয়া। অর্থাৎ এইটাতে একটা ল্যান্ড ইউজ আছে, কিন্তু সেই ল্যান্ড ইউজটা বেশিরভাগই হচ্ছে এগ্রিকালচারের সাথে জড়িত। হয়তো সেই জায়গাতে বিভিন্ন ধরনের এগ্রিকালচার থাকতে পারে, উডল্যান্ড থাকতে পারে, দ্যাট ইজ অলসো এগ্রিকালচার। ফিশারিজ থাকতে পারে, দ্যাট ইজ অলসো এগ্রিকালচার। ক্রপ ফিল্ড থাকতে পারে, দ্যাট ইজ অলসো এগ্রিকালচার। তো এই ধরনের একটা 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 সবুজ এলাকা থাকছে, সেটাকে আমরা বলছি গ্রিনফিল্ড সাইটস এবং অথবা বলছি গ্রিন বেল্ট। তাহলে রাখতে হবে। ঠিক আমরা যখন আবার রেসিডেন্সিয়াল এরিয়া সম্বন্ধে পড়বো, তখন এই জায়গাতে আবার অনেকগুলো নতুন কনসেপ্ট আসবে, সেগুলো আমরা ওই সময় পড়বো। আমরা শেষে যে কম্পিটিশনের কথা বললাম, এটাকে তোমরা চাইলে মানে অ্যাডভান্টেজ অফ দা রুরাল আরবান ফ্রিঞ্জ এরিয়াও তোমরা বলতে পারো। একজন প্রশ্ন করেছিল যে স্যার আমরা এটা কি পয়েন্ট হিসেবে রাখবো। এটা কিন্তু রুরাল আরবান ফ্রিঞ্জের একটা অ্যাডভান্টেজেস। ওকে।
ওকে, আমি তোমাদেরকে বলছি, দেখো আমরা পুরো রুরাল আরবান ফ্রেঞ্চ সম্বন্ধে জানলাম। তোমাদের যদি আরো কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। শেষে আমি যেটা বললাম, আমরা কিছু অ্যাডভান্টেজেস বলেছি রুরাল আরবান ফ্রেঞ্চ এরিয়া, যেটাকে আমরা বলেছি যে ইনক্রিজ কম্পিটিশন। যে কেন রুরাল আরবান ফ্রেঞ্জে এই কম্পিটিশনটা দেখা যায়, কারণ সেই জায়গাতে কিছু অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে, কিন্তু সে তার সাথে সাথে কিছু ডিসঅ্যাডভান্টেজ সেই জায়গাতে চলে আসছে, যেগুলো আমি তোমাদেরকে ব্যাখ্যা করে পরবর্তীতে বলেছি। এখন এর পুরোটার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো, অথবা কোনো পয়েন্টের উপরে যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করো। আমরা প্রশ্ন করে তারপরে আমরা ক্লাসটা শেষ করছি। তার আগে আমি তোমাদের সাথে কিছু কথা আছে, সেগুলো আমি বলবো। আগে তোমাদের প্রশ্ন নিয়ে নিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাদিজা বলো। খাদিজা বলছি স্যার। বলো। স্যার আরবান স্ক্রলিংটা কি আরেকটু ব্যাখ্যা করবেন? আরবান স্প্রলিংটা হচ্ছে আমাদের যে আরবান এরিয়াটা, সেটা তো আস্তে আস্তে বাড়তে থাকে, এটা তো বুঝো তাই না? জি স্যার। এই যে বাড়ার প্রক্রিয়াটা, এই বাড়ার প্রক্রিয়াটাকেই বলা হয় আরবান স্প্রলিং। অর্থাৎ আস্তে আস্তে কি হয় যে আমাদের ছোট একটা আরবান এরিয়া থাকে একদম কনসেন্ট্রেটেড সেন্ট্রাল এরিয়ার মধ্যে, কিন্তু আরবান এরিয়াটা আস্তে আস্তে বাড়তে থাকে। এই আরবান এরিয়াটা কি? আরবান এরিয়াটা হচ্ছে একটা ডেন্স বিল্ট আপ এরিয়া, এটা তোমাদের অনেকবার বলেছি আমি। অর্থাৎ এই ডেন্স বিল্ট আপ এরিয়াটা আস্তে আস্তে রুরাল এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে। রোড হচ্ছে, তার চারপাশে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার হতে হতে এই আরবান এরিয়াটা আস্তে আস্তে কি হচ্ছে, রুরাল এরিয়ার মধ্যে চলে যাচ্ছে। এই যে আরবান এরিয়ার ক্রমবর্ধমান বৃদ্ধি, এটাকেই আমরা বলছি কি স্প্রলিং। তো এটা কেন হয়? এটা হচ্ছে যে ইনার সিটি থেকে আউটওয়ার্ড মুভমেন্টটা বাড়তে থাকে। আউটওয়ার্ড মুভমেন্ট বাড়তে থাকে কার? আরবান পিপলের। আরবান পিপল সিটি সেন্টার থেকে ক্রমশই বাইরের দিকে যেতে থাকে। তো বাইরের দিকে শুধুমাত্র সে উন্মুক্ত জায়গার মধ্যে গিয়ে থাকে না, বাইরের দিকে সে যেতে থাকে। তার বাইরের দিকে গিয়ে সে তার নিজস্ব রেসিডেন্স তৈরি করে, তার সাথে সাথে তার ইকোনমিক অ্যাক্টিভিটিসও এক্সপান্ড হতে থাকে। ফলে কি হয়? ফলে এই আরবান এরিয়াটা আস্তে আস্তে সিটি সেন্টার থেকে বাইরের দিকে বাড়তে থাকে। তো এই যে বাড়ার প্রবণতা, এই বাড়ার প্রবণতাকে বলি আমরা আরবান স্প্রলিং বা আরবান স্প্রল। এই পুরোটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে আরবান স্প্রল। অর্থাৎ শহরের যে বিল্ট আপ এরিয়াটা, সেই বিল্ট আপ এরিয়াটা বাড়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে আরবান স্প্রল। খাদিজা বুঝতে পেরেছো? জি স্যার বুঝেছি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলো। হ্যালো স্যার শুনছেন? হ্যাঁ,
হ্যাঁ শুনছি, বলো। আমাদের যে টপিক গুলো আপনি শুধু মুখে বলেছেন সেগুলো কি কুইজের জন্য মানে আমরা কোনো লিটারেচার পাবো আপনার কাছ থেকে পড়ার জন্য পরীক্ষা নিতে চাচ্ছিলেন যেটা? তোমরা যেটা লিটারেচার পেতে চাও আমার কাছে একত্রে করে তোমরা সেটা ইমেল করে পাঠিয়ে দাও, অথবা সাকিবকে লিখে দিয়ে দাও, ও আমাকে পাঠাবে, আমি তোমাদেরকে লিটারেচার গুলো দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এই লিটারেচার আচ্ছা। তোমরা অনেক জায়গা থেকে পাবে, কোনো সমস্যা নেই। আরবানের উপর লিটারেচার অনেক ভুরি ভুরি, তুমি যদি শুধুমাত্র অনলাইনে চেক করো এগুলোর উপর অনেক লিটারেচার পাবে। মানে আপনি যে স্পেসিফিক পয়েন্টস গুলো বলেছেন আর কি, যদি সেখান থেকে যেমন বলো, কুইজ টেস্ট থাকে। বলো স্যার কিছু স্পেসিফিক পয়েন্ট বলো, যেমন মানে আরবান আজকে আপনি স্ক্রল। যেগুলো পড়ালেন আর কি। আচ্ছা না মনে স্যার, করো আমি আমি, হচ্ছে মানে ব্রড টপিক গুলোই বলছি আর কি, যেগুলো আপনি পড়িয়েছেন এর আগে। যেমন আপনি যে ফোর্স গুলো পড়িয়েছেন, সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল, তারপর আরবান গ্রোথ প্রসেসের যে 6টা বিষয় ছিল ওগুলো, এই জিনিসগুলো স্যার আর কি। এগুলো তো তুমি আমি যে টেক্সটটা পাঠিয়েছি তোমাদের বই সেটার মধ্যেই পাবে। স্যার প্যাশনার বইতে? হ্যাঁ, একটু খোঁজ করো, দেখো পাবে। যদি না পাও ওইটার মধ্যে নাও থাকতে পারে, এমনও হতে পারে যে ওই বইটার মধ্যে নেই, আরেকটা বইয়ের মধ্যে আছে। কিন্তু তুমি যদি মনে করো যে ছোট ছোট ওই যে আমি যে কনসেপ্ট গুলো বলেছি সেগুলো তুমি দেখতে চাচ্ছ, সেগুলো তুমি অনলাইনে অনেক পাবে। এরকম এরকম ছোট কনসেপ্টের উপরেই দেখা যাবে যে তোমাদের এই কুইজ গুলো থাকবে। তাহলে ওই ওই কুইজ গুলো দিতে হলে তোমার এক লাইনের বেশি লেখা যাবে না, আমি সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি আর কি। যেমন মনে করো আমি তোমাদের বলছে যে আরবান স্প্রল না, তাহলে তোমরা যদি আমি তোমাদের স্ক্রিন শেয়ারে যাচ্ছি, একটু খেয়াল করো খাদিজাকে বোঝানোর জন্য, তোমরা এটা বুঝবে। স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ? আচ্ছা স্যার। এই যে দেখো আরবান স্পল সম্বন্ধে অনেক লেখালেখি আছে, এই জায়গায় লেখা আছে দেখো। দেখেছো? তো এরকম তুমি যদি মানে এক একটা ইন্ডিভিজুয়াল কনসেপ্ট যদি তুমি লিখে যদি সময় দিকে সার্চ করো, প্রত্যেকটা কনসেপ্ট তুমি পাবে। এখন আমি তো অনেক কনসেপ্ট পড়িয়েছি, সেই কনসেপ্ট গুলোর উপরেই তোমার কি হতে পারে, তোমার এই যে এমসিকিউ বলছি সেই এমসিকিউর উত্তর তোমাকে দিতে হবে এক লাইনের মধ্যে, এক লাইনের বেশি তুমি লিখতে পারবে না। তো এই রকমের আমি তোমাদের 10টা প্রশ্ন রাখবো এমসিকিউতে, খুব ছোট একটা পরীক্ষা তোমাদের, একটা স্ন্যাপশট প্রথমে পরীক্ষাটার জন্য। তো এটা তোমাদের এই আজকে আমরা ঈদের আগে লাস্ট ক্লাস করলাম, ঈদের পরে যখন তোমাদের আমরা ক্লাস ওপেন করব সেই দিনই আমরা পরীক্ষাটা নিব না, তারপরের সপ্তাহে পরীক্ষাটা নেব। এখন সাকিব কি আছো আমাদের সাথে? মৌসুমী আছো আমাদের সাথে? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, তোমরা ঈদের পরে কত তারিখে আমাদের ক্লাস শুরু হবে একটু বলো দেখি, আমরা একটু তাহলে ডেট গুলো লিখে নিতে পারি, সেটা তোমাদের জন্য সুবিধা হবে। স্যার 24 তারিখ। 24/5/21 তাই তো? জি স্যার। আমাদের ওপেন হচ্ছে। আমাদের ক্লাসও কি 24 তারিখে? জি স্যার। মানে আমার ক্লাসটা 24 তারিখেই তো? জি স্যার। তাহলে এর নেক্সট ক্লাস কবে দেখো? স্যার 31 তারিখ। 31 তারিখ, 31/5/21। তাহলে এই 31 তারিখে আমাদের সেই এমসিকিউ পরীক্ষাটা হবে। এখন দেখো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে।
স্যার যে মানে আমি ডেট লিখে রাখলাম। যতটুকু পড়ানো হয়েছে মানে এতক্ষণ হ্যাঁ। পর্যন্ত মানে যতটুকু পড়ানো হয়েছে সব এতদিন ধরে। সব সব তার মানে তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের এই যে কনসেপ্ট গুলো পড়েছি সেই কনসেপ্ট গুলো মনে রাখা আমাদের জন্য খুবই জরুরি, এবং এই জায়গাতে অনেক কনসেপ্ট আছে। তোমরা যদি বলো তাহলে তোমরা কয়েকজন মিলে যারা রেগুলার ক্লাস করো এই জায়গাতে, তোমরা অনেকেই ক্লাস করো এই জায়গাতে, তাহলে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারো যে কতগুলো কনসেপ্ট হয়েছে এই জায়গাটার মধ্যে। তাহলে হয়তো তোমরা কি করবে, যে কেউ যদি কোনোটা মিস করে যাও তাহলে আরেকজন হয়তো সেটা বুঝতে পেরেছো বা আরেকজন লিখেছো, ফলে তোমরা স্যার তোমাদের অনেকগুলো কনসেপ্ট একসাথে কি করতে পারবে, লিখে তুলতে পারবে। বলো। স্যার 31 তারিখ আমাদের আবার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া আছে স্যার, এটা কি আরেক সপ্তাহ পিছানো যায় স্যার? 7 তারিখ স্যার? না 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 না, আর পিছানো যাবে না, কারণ এরপরে আরো অনেক কিছু আছে। এমসিকিউ পরীক্ষা দিতে ক্লাস পেছানোর দরকার নাই, তাহলে তোমরা 24 তারিখে দাও, না যেদিন স্যার করবে 31 তারিখ সেদিন ঠিক দাও। আছে স্যার। স্যার 31 তারিখ ঠিক আছে স্যার। 31 তারিখ ঠিক আছে এখন না? যেহেতু বললাম 24 তারিখে, এখন 31 তারিখে দিতে যাচ্ছ। আচ্ছা ওকে, দেখো আমার কথা বুঝতে পারো কিনা। আমি তোমাদের এখন এমসিকিউ পরীক্ষাটা কিভাবে হবে সেটা নিয়ে আমরা কথা বলছি। সাপোজ আমি বললাম যে আমি যে প্রশ্ন দেব সেটা হচ্ছে এই জায়গাতে 10টা প্রশ্ন থাকবে, 10টা প্রশ্নের উত্তর তোমাদেরকে 1 লাইনের বেশি লিখতে পারবে না, 2 লাইন লেখা যাবে না এই জায়গাটার মধ্যে। ফলে ওইভাবে আমি প্রশ্নগুলো এই জায়গাটার মধ্যে তৈরি করবো। এমনও হতে পারে যে একটা ওয়ার্ডে তোমার প্রশ্নের উত্তরটা রেডি হয়ে যাবে। যেমন মনে করো যে আমি এই জায়গাতে আরবান স্ক্রলের ডেফিনেশনটা দিয়ে দিলাম, আমি জানতে চাইলাম যে এটা কি, তুমি তখন 2টা ওয়ার্ডে তোমার প্রশ্নের উত্তর রেডি হয়ে যাবে যে এটা হচ্ছে আরবান স্ক্রল। অথবা আমি একটা সেন্টেন্স লিখলাম কিন্তু তার মধ্যে একটা গ্যাপ রেখে দিলাম, বললাম ওইটা কি, তখন তোমরা এইটা বললা যে ওই ওয়ার্ডটা ওই জায়গাতে বসিয়ে দিলে, তাহলে তোমার প্রশ্নের উত্তর হয়ে গেল। তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের ফার্স্ট ইয়ারে এই ধরনের একটা পরীক্ষা নিয়েছিলাম এমসিকিউ। জি স্যার। হুম। তাহলে এই যে এমসিকিউর পরীক্ষাটা এরকম হবে, কিন্তু সেটা আমরা নিব কিভাবে? সেটা নিব যে আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করব তোমাদের জন্য, সেটা তোমাদের একটা নির্ধারিত সময়ে সার্কুলেট করে দিব এবং বলবো যে এটার জন্য এত মিনিট পরীক্ষার সময়, সেই সময়ের মধ্যে তোমরা পরীক্ষাটা দিয়ে সাবমিট করে দিতে হবে। তোমরা কি এরকম পরীক্ষা দিয়েছো এর আগে? না স্যার। আচ্ছা, আমি বুঝিয়ে দিব কিভাবে দিতে হবে, তাহলে ওই স্যার ব্যাপারে এই তোমরা ক্ষেত্রে পরীক্ষা দিবে। স্যার যদি কারো নেটওয়ার্ক প্রবলেম হয় তার জন্য কি করা হবে স্যার? নেটওয়ার্ক প্রবলেম তো হতেই পারে, যেহেতু আমরা নেটওয়ার্কের মধ্যেই আছি। নেটওয়ার্ক প্রবলেম হলে তার জন্য দেখা যাবে যে কি, যদি সে আসলেই নেটওয়ার্ক প্রবলেম হয় তাহলে তার জন্য কিছু করা যায় কিনা। আসলে এটা হচ্ছে যে তোমার যে একটা লিংক থাকবে, সেই লিংকটা যদি ওপেন করো তাহলে তোমার কাছে প্রশ্নটা চলে আসবে, তুমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়ে সাবমিট করে দিবে, বাস তোমার কাজ শেষ হয়ে গেল। জি স্যার। তবে এটার জন্য আমি তোমাদেরকে বলছি, তোমরা কিন্তু যারা অনেকে মোবাইলে ক্লাস করো, তোমরা ইয়েস স্যার। কতজন আছো এরকম তোমরা মোবাইলে ক্লাস করো? তোমাদের সংখ্যাটা কি জানতে পারি? স্যার আর আপনি হ্যান্ড রেইজ করতে বলেন তাহলে আর কি পেয়ে যাবেন। আচ্ছা, আমি এই দিক থেকে স্টপ শেয়ারে চলে আসছি। আচ্ছা, মৌসুমী যেটা বললো যে হ্যান্ড রেজ করা, সেটা একটু করো, দেখি দেখি কতজন আছো তোমরা। ওরে বাবা, তাও তো কম না। জন, 38, 40 জন। চল্লিশ জনের মতো মোবাইলে ক্লাস করছো তোমরা। তোমাদের কি কম্পিউটার নাই? স্যার ছিল, কিন্তু একটু প্রবলেম হয়ে গেছে, ক্লাস করার মতো অবস্থা নাই আর কি ল্যাপটপে এরকম।
তো এটা কি ঠিক করাতে পারো না? আমি তো গ্রামে আছি, এখানে স্যার মানে যেখানে আছি এখানে মানে জিনিসটা অনেক আগের, তো এখানে মানে ওনারা হচ্ছে মানে সার্ভিসিং করতে পারতেছে না আর কি, যেখানে আছে সেখান থেকে। ও, তাহলে যারা মোবাইলে পরীক্ষা দিবে তাদের জন্য একটু প্রবলেম হতে পারে, কারণ তোমাকে তো টাইপ করতে হবে। তোমরা কি মোবাইলে টাইপ করতে পারো? তো আমার মনে হয় তো পারো। জি স্যার, টাইপে কোনো সমস্যা হবে না। টাইপে কোনো সমস্যা হবে, তোমরা তো সারাক্ষণই ইয়ে করতে থাকো, টাইপে লিখতে থাকো, যেটা আমি আবার একটু কম পারি, মোবাইলে খুব একটা লিখতে পারি। হ্যাঁ, গুগল বলো। ফর্মে স্যার ফোনেই পরীক্ষা দিয়েছি, সমস্যা হয় না যদি নেট Very good. কানেকশন ভালো থাকে। আচ্ছা, নেট কানেকশন যদি কারো ভালো না থাকে তাহলে সে আমাকে সাথে সাথে বলতে হবে যে স্যার আমার নেট কানেকশন ভালো না, তাহলে আমি তার জন্য মানে অন্য ধরনের একটা ব্যবস্থা করে রাখবো। আর যদি পরীক্ষার শেষে বলো যে আমার নেট কানেকশন ভালো ছিল না, তাকে অ্যাকসেপ্ট করা যাবে না। যখন নেট কানেকশন খারাপ হয়ে গেল যেই মুহূর্তে, সেই মুহূর্তে আমাকে ফোন দিতে হবে। স্যার এক্ষেত্রে মনে হয় যারা ওয়াইফাই স্কয়ার তাদেরকে ডাটা কিনে রাখতে হবে। হ্যাঁ, এটা তো তোমরা নিজের বুদ্ধিতেই করবা, কারণ এটা তোমার নাম্বার পাওয়ার জন্যই তোমাকে করতে হবে, কারণ এটা সবচেয়ে সহজ পরীক্ষা এবং এটাতে অনেকেই 10-এ 10 পাবে। এখন কেউ যদি এটা মিস করতে চাও তাহলে করবে, এটা যদি পরীক্ষা মিস করো তাহলে তুমি আর 10-এ 10 পাচ্ছ না, তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, সেটাতে 10-এ 5 পেতে পারো বড় জোর। এখন এটা তুমি যদি কেউ যদি মিস করতে চায় তাহলে তো আমার কিছু করার নাই জায়গাটার মধ্যে। ফলে আমি বলবো যে মোবাইলে তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নাই, মোবাইলে ডেটা কিনে রাখো যাতে তোমাদের নেট প্রবলেমটা না হয়ে যায়। জি স্যার। এখন আরেকটা ব্যাপার দাঁড়ায় যে এই প্রান্তেও তো নেটের প্রবলেম হতে পারে, অর্থাৎ আমার নেটের প্রবলেম হতে পারে, তাহলে সেটা তো সবার জন্যই সমস্যা হয়ে যাবে, আর সেটা আমরা শিফট করে নেব। ওকে, স্যার যদি পরীক্ষার মাঝখানে চলে যায় নেটওয়ার্ক এরকম হয়? নেটওয়ার্কটা মাঝখানে চলে গেলে পরে আমাকে মাঝখানেই ফোন করবে যে স্যার আমার নেটওয়ার্কটা চলে গেছে মাঝখানে। এটা সম্ভাবনা খুবই কম, এত মানে আগের থেকেই তোমাদের এত টেনশন করার কিছু নাই। স্যার এক্ষেত্রে একটা কথা বলতে চাই। বলো। স্যার মানে আমি সাপোজ যদি ল্যাপটপে মানে পরীক্ষাটা দিই, এরপর আমার কারেন্ট চলে গেল বা ওয়াইফাই চলে গেল, এরপর তো আমার ফোনে মানে ডাটা কানেক্ট রেখে ফোনেই করতে হবে, ল্যাপটপে ওইটা এইখানে এমনি নেটের প্রবলেম গ্রামে, তো ওয়াইফাই একটু নেটটা ভালো থাকে কিন্তু ডাটা প্যাকে অনেক ঝামেলা করে। আমি তো জানি উল্টোটা। স্যার হ্যাঁ, এটা সবাই মানে বলে যে, কিন্তু আমাদের এইখানটায় স্যার এই নেটটা মানে ডাটা প্যাকে অনেক ঝামেলা করে। ফোনে কল দিলে তাই কলটাই আসে না, ওটা হচ্ছে মিস কল মানে এসএমএসটা চলে আসে। এলাকায় থাকো শামিমা? স্যার আমি বাগেরহাটে ফকিরহাট থানার। ও, বাগেরহাট ফকিরহাট থানায় তো আমরা গিয়ে এসেছি স্যার হ্যাঁ, কিন্তু আমাদের এই এলাকাটায় এই প্রবলেমটা স্যার, এর বাইরে গেলে আবার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে সেই সময় আমাকে ফোন করো। ওকে? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, এখন প্রশ্ন বলো। আমরা যে পরীক্ষাটা নিতে যাচ্ছি 31 তারিখে, সেটা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলতে পারো। স্যার একটা রিভিউ ক্লাস নেওয়া যায় কি পরীক্ষার আগে? এটার জন্য রিভিউ ক্লাস নিলে তো তোমাদের আরেকটা ক্লাস নষ্ট হয়ে যাবে, আমি তো ক্লাসটা নষ্ট করতে চাচ্ছি না, তোমাদের এখনো অনেক ক্লাস বাকি। এটা রিভিউ লাগবে না হালিমা, আমার কথা শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। এটা রিভিউ লাগবে না, তুমি তোমার ক্লাস নোটটা দেখো, ক্লাস নোটের মধ্যে আমি যত কনসেপ্ট বলেছি সেই কনসেপ্ট গুলোকে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি সহজেই কি করতে পারবে, সহজেই পরীক্ষাটার মধ্যে ভালো করতে পারবে। এটা তোমাদের মনে আছে, তোমাদের ফার্স্ট ইয়ারে আমি একটা এমসিকিউ পরীক্ষা নিয়েছিলাম, একইভাবে এটা হবে। তুমি আগে কি করেছিলে, তুমি সেটা ছিল পেপার বেসড, তুমি খাতার উপরে লিখেছো, কিন্তু এখন হয়ে যাবে কি একটা ফর্মের উপরে তুমি লিখবে, এগুলো কি এখন আসলে তোমাদেরকে রপ্ত করতে হবে। হালিমা আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। না আসলে স্যার অনেক সময় দেখা যায় যে নেটওয়ার্ক মানে চলে গেলে কথা অর্ধেক শোনা যাবে না, সেক্ষেত্রে আমি এই জন্য বলছিলাম যে কোনো কিছু যদি মিস করে থাকি।
এটা কি পরীক্ষার দিনের কথা বলছো নাকি না না স্যার, বাইরে বলছো? পরীক্ষার মানে আগের সপ্তাহে, মানে যেদিন প্রথম ক্লাস নেবেন ওই দিনকার কথা বলছি। হ্যাঁ, এই জন্য আমি বলেছি যে তোমাদের মধ্যেও তো ছোট ছোট গ্রুপ আছে না? জি স্যার। আমি কি ভুল বললাম? না স্যার। আছে তো, কারণ আমাদের সময় ছিল। তো তোমরা ওই গ্রুপের স্টাডি করো। গ্রুপে স্টাডি করলে তোমরা কত সংখ্যক কনসেপ্ট এই পর্যন্ত পড়ালাম, আমরা এখন মাঝামাঝিতে আছি, তোমার আরবান জিওগ্রাফির কোর্সের মাঝামাঝিতে আছি। তাহলে তোমরা এই যে গ্রুপ 4 জন 5 জন 7 জন অথবা 10 জনের যে গ্রুপ, কারণ পুরো হোল ক্লাসটা একটা গ্রুপ হয় না, তোমাদের যে গ্রুপ সেই গ্রুপের একসাথে তোমরা একটু মানে হয় একটা লিংক তৈরি করে সেটার মধ্যে বসো, অথবা নিজেদের মধ্যে একটু ফোনে আলাপ করো। তোমরা তোমাদের লেকচার গুলো নিয়ে বসো, বসলে পরে বলো যে আমি তোমাদের মধ্যে একটা কাজ দিয়ে দাও। যদি 5 জনের একটা গ্রুপ থাকো তাহলে 5 জনকে কাজ দিয়ে দাও যে আমি এতগুলো লেকচার ঘেটে আমি তৈরি করব যে কতগুলো কনসেপ্ট স্যার পড়িয়েছে, তুমিও তৈরি করো, তুমিও তৈরি করো, তুমিও তৈরি করো। তারপর সেগুলোকে আমরা মিলাবো, মিলিয়ে দেখবো যে কারো যদি কোনোটা বেশি থাকে তাহলে আমরা সেটা নিয়ে নিব। আমার কথা বুঝতে পেরেছো? এইভাবে হলে তোমরা নিজেরাই গেনার হবে, লাভবান হবে। এটার জন্য আলাদা করে একটা যদি আমি ক্লাস করতে যাই তাহলে তোমরা লুজার হবে, একটা ক্লাস থেকে বঞ্চিত হবে। সেটা না হওয়াটা ভালো। ওকে? জি স্যার। আচ্ছা, সাকিব, মৌসুমী, জি স্যার। জি স্যার। তোমাদের কোনো কথা থাকলে বলো, তা না হলে আমরা একটু অ্যাটেন্ডেন্সে চলে যাই। সিলেবাসটা স্যার এই পর্যন্ত যা পড়াইছেন এটাই তো স্যার, না স্যার? হ্যাঁ, আমরা আজকে পর্যন্ত যা পড়লাম সেই পর্যন্তই থাকবে। এখন তোমাদেরকে একটা টেকনিক বলে দিলাম, সেই টেকনিকটা যারা কাজে লাগাতে পারবে তারা ভালো করবে আমি মনে করছি। এটা একটা এমসিকিউ পরীক্ষা, 10টা সিম্পল কোশ্চেন থাকবে, 1 লাইনের বেশি লেখা যাবে না, 1 ওয়ার্ডও লেখা যাবে, 1 ওয়ার্ড থেকে 1 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো সেটার জন্য তোমার 10 মার্কস থাকবে, তোমাদের 10 মিনিট সময়, সময়টা হচ্ছে 10 মিনিট, কিন্তু আমরা এই প্রশ্নটার লিংক পাওয়া এবং এই প্রশ্ন সাবমিট করা, এটার জন্য আমি 2-3 মিনিট তোমাদের বেশি সময় দেব। আজকে কত তারিখ সাকিব? 5 স্যার 3 তারিখ। 5 হয়ে গেল কিভাবে? স্যার 3 তারিখ। মৌসুমী বলতেছে 5 আজকে, যাক 2 দিন বাড়াই দিলে তো ভালো হয়ে যেত। স্যার ল্যাপটপে প্রথমে হচ্ছে 5 মাস দেখায়, তারপরে 3, হয়তো ওই দেখেই বলে ফেলেছে। স্যার অ্যাকচুয়ালি মে মাস বলতে চাচ্ছিলাম এইজন্য। ও আচ্ছা আচ্ছা, মে মাসটা তুমি 5 বলেছো না, তা তো ঠিকই আছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। স্যার আমার ফ্রিঞ্জ এরিয়া নিয়ে একটা কোশ্চেন ছিল। অবশ্যই, আমি তোমাদের জন্য খুলে বসে আছি যে ফ্রিঞ্জ এরিয়া সম্বন্ধে বলবে, প্রশ্ন করবে। আচ্ছা স্যার, ফ্রিঞ্জ এরিয়ার জন্য আপনি বলেছিলেন যে মেজরিটি হচ্ছে রুরাল থাকে বা এগ্রিকালচারাল থাকে তার ফাংশনটা মেইনলি। তো এরকম কি হয় যে একই সিটির মধ্যে যদি গ্রিন বেল্ট বেশি থাকে তাহলে ফ্রিঞ্জ এরিয়াটা বড় থাকে, আর আরবান স্প্রল বেশি থাকলে ফ্রিঞ্জ এরিয়াটা ছোট থাকে? সেটা হতে পারে, এগুলো হচ্ছে যে ইনভেস্টিগেশনের ব্যাপার, আমরা তো এগুলো ইনভেস্টিগেট না করে কনসেপচুয়ালি বলবো, বুঝতে পেরেছো? তো কোন শহরের জন্য এটা বড় হবে, কোন শহরের জন্য এটা ছোট হবে, কিন্তু উই কান্ট সে এনিথিং আনলেস উই ইনভেস্টিগেট দ্য হোল ম্যাটার। সালমা, আমার কথা কি বুঝতে পেরেছো? তুমি যে পয়েন্টটা নিয়ে চিন্তা করছো, দ্যাট ইজ ভেরি গুড, যে চিন্তা করে একটা প্রশ্ন করছো তুমি আমাকে। এটা হতে পারে যে স্প্রল যখন বেশি হবে তখন তার জায়গাগুলো কমে আসবে, ফলে তার ফ্রিঞ্জ এরিয়াটা কমে যাবে। তুমি তো মনে হয় এইটাই চিন্তা করছো সালমা। স্যার মাইশা, হ্যাঁ জি স্যার। তাহলে ঠিকই আছে, স্প্রল যত বাড়তে থাকবে তখন তোমার ফ্রিঞ্জ এরিয়াটা ছোট হয়ে যাবে, এটাই স্বাভাবিক।
এখন মনে করো যে একটা শহরের চারদিক দিয়ে স্প্রল হচ্ছে, মানে ক্রিস ক্রস করে দুটো রাস্তা চলে গেছে, তাহলে স্প্রল হচ্ছে তোমার চারটা দিকে, তাহলে চারদিকের জায়গা কমে গেলে তোমার জায়গার সংকুলনটা কমে যাবে, জায়গার পরিমাণও কমে যাবে সেই জায়গাটার মধ্যে। তবে এগুলো কি, এগুলো সিটি টু সিটি ভ্যারি করে, এক সিটি থেকে আরেক সিটিতে ভ্যারি করে। কোন সিটির এক প্রান্ত দিয়ে বড় হয় আর চার প্রান্ত একেবারে একই রকম থাকে, আবার কোন শহর চারদিক দিয়ে বড় হতে থাকে, তাহলে সিটি টু সিটি ভ্যারি করবে এই জায়গা। বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই এক্সামটা কি ইন কোর্স হিসেবে নিচ্ছেন? হ্যাঁ অবশ্যই ইন কোর্স হিসেবে নিচ্ছি, তা না হলে পরীক্ষা নিয়ে লাভ হবে কি? তোমাদের এগুলো তো ফাইনাল নাম্বারে যোগ হয়ে যাবে, কারণ এগুলো তো বারবার করা যাবে না। ঠিক আছে স্যার। ফাইনালি আমি তোমাদের একটা ভাইবাও নিব। ওকে, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সে চলে যাই। সাকিব, তোমাদের আবার 1:30টায় ক্লাস আছে তো আজকে, নাকি নাকি একটায়? আর একটাই ক্লাস আছে। একটাই ক্লাস আছে, তাহলে আমরা এই জায়গাতে 10-15 মিনিট যতটুকু লাগে করে আমি তোমাদের ছেড়ে দিচ্ছি। ওকে, তার আগে যেহেতু আমরা ঈদের আগে, আজকের এটা আমাদের লাস্ট ক্লাস, তোমাদেরকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কারো তো করোনা নাই এর মধ্যে? এর মধ্যে কেউ আছো তোমাদের করোনা হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই সবার জন্য দোয়া করব যে আমরা যাতে সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করব। আর খুব ভালো একটা ঈদ করো। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে খুব বেশি বাইরে বেরোনোর দরকার নাই, ঘরে থেকে ঈদটা পালন করার চেষ্টা করো, নির্দিষ্ট গণ্ডির মধ্যে, সীমানার মধ্যে আর কি। আমরা কি এবছর সরাসরি ক্লাস করতে পারবো না? আপনার ক্লাস সরাসরি করতে চাই। দেখি, আমরা দোয়া করতে থাকি। এমনও হতে পারে, যেটা আমরা দেখছি এই এখনো পর্যন্ত, যে ভর্তি পরীক্ষা নিতে চাচ্ছে, ভর্তি পরীক্ষার পরে হয়তো তোমার ক্লাস ওপেনও হতে পারে, এটাও আমরা আশা করছি। স্যার সেই অগাস্টে চলে গেছে হ্যাঁ, নাকি এখন জুলাই? একটা কাজ আমার সাথে তোমাদের রয়ে গেছে, যে জায়গাতে সরাসরি হওয়ার সম্ভাবনা আছে, সেটা হচ্ছে যে তোমাদের একটা প্র্যাকটিক্যাল আমাদের করাতে হবে, ল্যান্ড ইউজ। এখন ল্যান্ড ইউজ তো তোমার অনলাইনে করানো যাবে না, বুঝতে পেরেছো? স্যার নাইট সেক্ষেত্রে কিছু ক্লাস নিয়েছে। হ্যাঁ, এরপরে আমরা ঈদের পরে আবার আমি শুরু করব সেই ক্লাসটা। নাইদের ক্লাস যদি শেষ হয়ে থাকে তাহলে আমি শুরু করব, এরপরে তোমাদের হয়তো কিছুটা প্র্যাকটিক্যাল আসতে হতে পারে। আল্লাহর রহমতে হয়তো সামনের দিনগুলোতে করোনা আরেকটু কমে যাবে, তখন আমরা ওই ওই ক্লাসে নিয়ে আসবো। তোমাদের ছোট্ট এলাকার মধ্যে আমরা ল্যান্ড ইউজ করাবো আশা করছি, তখন আমরা একসাথে হতে পারবো। তখন হয়তো আমরা ক্লাসেও 2-1টা ক্লাস করলাম। তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সের আগে যদি আর কারো কোনো কিছু কথা থাকে তাহলে বলে ফেলো, তা না হলে আমি অ্যাটেন্ডেন্সে যাই। জি স্যার, অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। ওকে, আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে রোল যার 2। তানভীর আছো আমাদের সাথে? স্যার আচ্ছা, 10 মিনিটের মধ্যে তো এটাও শেষ হয়ে যাচ্ছে, আমরা দ্রুত করার চেষ্টা করি। স্যার রোল 3 প্রেজেন্ট। রোল 3 প্রেজেন্ট না? আচ্ছা, আমি দিয়ে দিলাম। রোল 5 প্রেজেন্ট। জি স্যার। রোল 6 প্রেজেন্ট। রোল 5, আচ্ছা 9 প্রেজেন্ট। স্যার রোল 14 আছে। রোল 9 আছো, 14 আছো না? তারপরে স্যার 6 বলেছে। হ্যাঁ, 6 দিয়ে দিয়েছি আমি। তোমরা দেখো, তোমরা তো দেখতে পাচ্ছ মনে স্ক্রিনটা, আমি যে দিচ্ছি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। ঠিক আছে, 9 দিয়েছি। 14 আছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, দিয়েছি। স্যার রোল 18। 18 আছো? জি স্যার। ওকে, রোল 20 দিয়ে দিলাম। স্যার 21। 21ও দিলাম। যারটা শেষে বলতে হবে, ঠিক আছে? স্যার 22। 22। স্যার 23 প্রেজেন্ট। 23 প্রেজেন্ট।